আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে যারা জয়েন করেছেন তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই এজন্যই যে সত্যিই আপনারা সচেতন। এজন্যই সচেতন কারণ বর্তমান ক্যারিয়ারের পথে ভালো মানের একটি ক্যারিয়ার, উচ্চ শিক্ষা শেষে ভালো মানের একটি সম্মানজনক ক্যারিয়ারের পথে সবচেয়ে বড় বাধা যেগুলো তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইংলিশ বা ইংরেজিতে দুর্বলতা। ইংলিশ শেখা মানে শুধু গ্রামার রুলস শেখা না। আপনি তখন ধরে নেবেন যে আপনি ইংরেজিতে দক্ষ হয়েছেন যখন আপনার মনে হবে আপনি একই সাথে গ্রামারের রুলস অনুযায়ী সঠিক বাক্য লিখতে পারতেছেন, আবার আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অনুযায়ী আপনি যা মন চায় তাই লিখতে পারতেছেন। আপনার ওয়ার্ড লেক্সিকন বা ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার সমৃদ্ধ, কিংবা আপনি যখন মন খুলে ইংরেজিতে কথা বলতে পারেন, হোক না সেটি ব্রিটিশ অ্যাকসেন্ট কিংবা আমেরিকান অ্যাকসেন্ট, উচ্চারণ কিছুটা ভুল নাকি পুরোটা ভুল নাকি পুরোটাই ঠিক ব্যাপার না, আপনি ইংরেজিতে বলতে পারেন কিনা এবং অন্যের বলা কথা আপনি শুনে বুঝতে পারেন কিনা। অর্থাৎ আমি বলছি আপনার গ্রামার, রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং এই 5টা স্কিল যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি ইংরেজি ভাষায় কিংবা যে কোনো ভাষায় আপনি দক্ষ হয়েছেন। সুতরাং বন্ধুরা, আজ আমরা কথা বলবো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর নতুন ব্যাচের আজ হলো আমাদের সেকেন্ড লেকচার। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে ইউজ অফ অ্যাপোজিটিভস কানেক্টরস ইন সেন্টেন্সেস। আমরা সেন্টেন্সে কিভাবে অ্যাপোজিটিভের প্রয়োগ করব এবং সেন্টেন্সে কিভাবে কানেক্টরকে ব্যবহার করে সেন্টেন্সের দৈর্ঘ্য আমরা বাড়াবো। গত ক্লাসে আমি একটা অফার দিয়েছিলাম, মাত্র 1 ঘন্টার অফার, যে 1 ঘন্টার অফারে যারা ভর্তি হবে তাদেরকে আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দিব। অনেকেই ভর্তি হয়েছেন এবং অনেকে অনুরোধ করছেন স্যার এই অফারটা আজ পর্যন্ত রাখার জন্য। অনেকেই অনুরোধ করেছেন, তারা টাকা ম্যানেজ করতে পারেননি হয়তো এর জন্য, এবং কোর্স কোঅর্ডিনেটর আমাকে সম্মতি দিয়েছেন, জানিয়েছেন যে ঠিক আছে, তার মানে আজও এই অফারটা থাকবে। শুধু আজ না, আগামীকাল সকাল 11টা 12টা পর্যন্ত অফারটা থাকবে। স্পেশাল ডিসকাউন্টে বলতে পারেন আমার পক্ষ থেকে এটা উপহারে ভর্তি হতে পারবেন আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং নতুন ব্যাচে। বিশেষ করে যাদের টার্গেট হচ্ছে ব্যাংকের লিখিত পরীক্ষা, বিসিএস লিখিত পরীক্ষা কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, কিংবা যারা প্রফেশনাল রাইটার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান, লেখার মধ্যে ফাইন টিউনিং আনতে চান, তাদের জন্য এই কোর্সটি একটি সুপার ডুপার কোর্স। এটা আমি না, আপনি ক্লাস করলেই বলবেন। আমাদের ব্যবহার হবে আজকের অ্যাপোজিটিভ এবং কানেক্টরস এর ব্যবহার। অ্যাপোজিটিভ বিষয়টা কি? ধরেন এই ভদ্রলোকের কথা বলি। এই ভদ্রলোক, এটার নাম হলো মিস্টার বোস। এখন এই মিস্টার বোসের অনেক পরিচয় আছে। মিস্টার বোস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর উনি চেয়ারম্যান। আবার মিস্টার বোস তিনি হচ্ছেন একটা হচ্ছে যে অটো হচ্ছে বা তিনি একটা কি বলা যেতে পারে যে একটা একটা কোম্পানির মালিক। তার আরো অনেক পরিচয়। তিনি একজন ভাষাবিদ, তিনি একজন কবি, তিনি একজন সাহিত্যিক, তিনি একজন শিল্পী, অনেক কিছু। এই যে মিস্টার বোস সম্পর্কে আমি যে বাড়তি পরিচয়গুলো দিলাম, এগুলোকে আমরা বলে থাকি অ্যাপোজিটিভ। অর্থাৎ একটা নাউন সম্পর্কে আরো কতগুলো পরিচয় যোগ করাই হচ্ছে অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভের প্রয়োজনীয়তাটা কি? এটা ব্যবহার করলে কি লাভ, ব্যবহার না করলে কি সমস্যা, চলুন আমরা দেখে নেই। আপনাদের কাছে একটাই চাওয়া, সেটা হলো আপনারা আজকে লাইভটি প্রত্যেকেই তাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন। কেমন? অ্যাপোজিটিভের বিষয়টা হচ্ছে এরকম, প্রথমে ছোট্ট করে বুঝাই। সে আমি লিখলাম যে মিস্টার রাকিব my brother and course coordinator of ENG Learning, an online platform for learning English. ENG Learning has joined us. অর্থাৎ মূলত আমি বলতে যাচ্ছি মিস্টার রাকিব হ্যাজ জয়েন্ড আস। মিস্টার রাকিব আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখন ধরেন আমি যদি বাক্যটা এভাবে লিখতাম, একটু মনোযোগ দিবেন প্লিজ। মিস্টার রাকিব হ্যাজ জয়েন্ড আস লেখার পর আমি লিখলাম হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। আবার আমি বললাম
হি ইজ দ্য কোর্স কোঅর্ডিনেটর অফ ইএনজি লার্নিং। বাক্য হয়ে গেলে কয়টা? 3টা না? এরকম একাধিক বাক্য লেখার হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন যদি আপনি অ্যাপোজিটিভ এর ব্যবহার জানেন। কেস ইন অ্যাপোজিশন। তো আমি কি করলাম, মিস্টার রাকিবের পর কমা চিহ্ন দিলাম। সে আমার ভাই, তাই আমি লিখলাম মাই ব্রাদার। সে কোর্স কোঅর্ডিনেটর, আমি তাই লিখলাম অ্যান্ড কোর্স কোঅর্ডিনেটর অফ ইএনজি লার্নিং। এভাবে একটা নাউনের পরে আপনি অ্যাপোজিটিভ গুলো ব্যবহার করবেন, তারপর ভার্ব দিবেন। তবে সেক্ষেত্রে ভার্বের পূর্বেও আপনাকে একটা কমা চিহ্ন দিতে হবে। প্রশ্ন হলো কমা না দিলে কি হবে? যদি আমি এখানে কমা চিহ্নটা না ব্যবহার করি তাহলে মনে হবে এই ভার্বের সাবজেক্ট বুঝি শুধু ইএনজি লার্নিং। কমা দেওয়ার ফলে বুঝাবে এই ভার্বের সাবজেক্ট মিস্টার রাকিব, এই ভার্বেরই সাবজেক্ট মাই ব্রাদার, এই ভার্বেরই সাবজেক্ট কোর্স কোঅর্ডিনেটর অফ ইএনজি লার্নিং। কথা কি বুঝতে পারছেন? এই জন্য যখন আমরা শুরুতে নাউনটা ব্যবহার করব প্রত্যেকটার পরে কমা চিহ্ন দিব এবং শেষ অ্যাপোজিটিভের পরেও একটা কমা চিহ্ন দিব। এভাবে একটা নাউনকে আমরা যখন ব্যাখ্যা করতে যাই তখন আমরা অ্যাপোজিটিভ ব্যবহার করি। আমরা রাজনৈতিক মঞ্চে কিংবা পলিটিক্যাল লিডাররা যখন জনসম্মুখে বক্তব্য দিতে যান তখন পলিটিক্যাল লিডারদের সহযোগী যারা থাকেন তারা কিন্তু নেতাকে বিশেষভাবে সম্মানিত করার জন্য অনেক উপাধি ব্যবহার করেন। যেমন বলে থাকেন, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য পরিবেশন করবেন বাংলার মাটি ও মানুষের নেতা, সকল মানুষের আস্থা, গরিব মেহনতি মানুষের হচ্ছে কি বন্ধু, তারপর এটা সেটা হচ্ছে চাল চোরা, গম চোরা, তারপর হচ্ছে যে কাবিখার টাকা মেরে খাওয়া, তারপরে হচ্ছে যে দুর্নীতির জনক, অপকর্মের জনক, তারপরে হচ্ছে যে খুনের খালাতো ভাই, চাঁদাবাজির মামাতো ভাই, মিস্টার ডট 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 ডট। এখন বক্তব্য পরিবেশন করবেন। এই যে যা বলছি এগুলো সবই হচ্ছে অ্যাপোজিটিভ। একটু মজা করে বলছি। যাই হোক, স্যার দিন যত যাচ্ছে আপনার প্রতি, আপনার ক্লাসের প্রতি, আপনার প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। ও থ্যাংক ইউ সো মাচ। তার মানে আজকের ক্লাসে অনেকেই যুক্ত হয়েছেন। দাদা আমি 85 ইঞ্চি টিভিতে দেখছি অ্যান্ড অনেক স্টুডেন্টকে দেখে এনেছি বাড়িতে। ওয়াও দাদা, আপনার ইচ্ছা করতেছে এখন একটু বুকে নিতে আমার। এই যে আমার 3 দাদা, কালিদাস হালদার, গৌতম মোদী এবং আমাদের রূপেন চ্যাটার্জি দাদা, এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আজিজুর রহমান ভাই সহ আর অনেকে আছেন। আপনাদের ভীষণ ভাল লাগে, প্রত্যেকেই আমার শুভাকাঙ্ক্ষী বলেই কিন্তু আমার সাথে যোগ দেন এই ক্লাসে। আমার ভীষণ ভাল লাগে, আমি খুব উপভোগ করি। যাই হোক, গল্পের ছলে কিংবা মজার ছলে আমি কাউকে অপমান করতে চাইনি, জাস্ট বোঝাতে চেয়েছি অ্যাপোজিটিভ কি জিনিস। আমরা অ্যাপোজিটিভ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। তো এবার চলুন আমরা এই মুহূর্তে বিশ্বের আলোচিত একজন ব্যক্তি, ইউ ক্যান সি দ্যাট হি ইজ নট বাট মিস্টার টেসলা। না, মিস্টার টেসলা না, তিনি হচ্ছেন এলন মাস্ক। তার সম্পর্কে একটু ব্যবহার করে দেখি অ্যাপোজিটিভ কেমনে ব্যবহার করতে হয়। ও সে আমার কি প্রিয় মানুষ? ব্যাপারটা এরকম না, অবশ্যই প্রিয় মানুষ সে। একটা মানুষ কিভাবে এত শক্তিশালী একটা অবস্থানে যেতে পারে এমন মানুষগুলো নিশ্চয়ই প্রিয় মানুষ এবং অবশ্যই আমার আইডলও বটে। যাই বলেন, ধর্মকর্মের দিক থেকে না, তার শুধু তার ভেতরের কনফিডেন্সকে আমি শ্রদ্ধা করি। তো আমরা আসি এই মানুষের কথা, আমরা এই মানুষটার সম্পর্কে একটু জানি। এলন মাস্ক, আপনারা জানেন যে সে ঘোষণা দিয়েছে সম্ভবত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের সাথে কোন একটা বিষয় নিয়ে মতানৈক্য হওয়ার ফলে তিনি নিজে একটা পার্টি ঘোষণা দিয়েছে, নাম দিয়েছে দ্য আমেরিকা পার্টি। তো আমরা এই ভদ্রলোক সম্পর্কে জানবো এবং কিভাবে অ্যাপোজিটিভের ব্যবহার করতে হয় সেটা আমরা শিখব। থাকবেন তো? আচ্ছা, এবার তাহলে মনোযোগ দেই। প্রথমে বলা হয়েছে কি দেখেন, আমরা একটু দেখে নেই। প্রথমে বলা হয়েছে এলন মাস্ক ইজ দ্য সিইও অফ টেসলা। তিনি টেসলার সিইও। ওকে ফাইন। আবার বলছে এলন মাস্ক ইজ আ বিলিয়নার এন্টারপ্রেনার। অবশ্যই তিনি উদ্যোক্তা এবং তার বিলিয়ন বিলিয়ন ডলার আছে। ওকে। এলন মাস্ক ইজ দ্য ফাউন্ডার অফ এক্স, যেটার আগের নাম ছিল কি টুইটার। টুইটার তো এখন এক্স হয়ে গেছে। সো এলন মাস্ক ইজ দ্য ফাউন্ডার অফ এক্স। এরপরে আরো পরিচয় কি, এলন মাস্ক ইজ আ ভিশনারি ইনভেন্টর। আরো পরিচয় কি, এলন মাস্ক ইজ দ্য মাইন্ড বিহাইন্ড নিউরালিঙ্ক। আচ্ছা, আরো পরিচয়, এলন মাস্ক ইজ আ সাউথ আফ্রিকান বর্ন ইনোভেটর। আচ্ছা,
আরো পরিচয়, এলন মাস্ক ইজ আ কি প্লেয়ার ইন দ্য ইলেকট্রিক ভেহিকল রেভলিউশন। আজকের পৃথিবী যে ইলেকট্রিক ভেহিকল দেখছে, এই ইনোভেশন বলা যায় তার হাত ধরেই। আচ্ছা, তিনি হচ্ছেন কি প্লেয়ার ইন দ্য ইলেকট্রিক ভেহিকল রেভলিউশন। এলন মাস্ক ইজ দ্য co-founder of PayPal. PayPal এর তিনি co-founder. এলন মাস্ক ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সবচেয়ে ধনী লোকদের মধ্যে তিনি একজন। এলন মাস্ক ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস দ্য আমেরিকা পার্টি। সব শেষে গিয়ে বলছি, এই বিশেষণগুলো যার, সেই ভদ্রলোক আমেরিকা পার্টি শুরু করতে যাচ্ছে। খেয়াল করছেন? এখন এই 10টা বাক্যকে আমি চাচ্ছি, আমি না, আপনিও চাচ্ছেন, ঠিক না, একটা বাক্যে রূপান্তর করব। কিভাবে করবেন? শুধু অ্যান্ড দিয়ে লিখবেন যে এলন মাস্ক অ্যান্ড 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 অ্যান্ড, কত অ্যান্ড দিবেন? সোজা কথায়, যিনি এলন মাস্ক, তিনি সিইও অফ টেসলা, তিনি বিলিয়নিয়ার এন্টারপ্রেনার, তিনি ফাউন্ডার অফ এক্স, তিনি ভিশনারি ইনভেন্টর, তিনি মাইন্ড বিহাইন্ড নিউরোলিঙ্ক, তিনি সাউথ আফ্রিকান বর্ন ইনোভেটর, তিনি কি প্লেয়ার ইন দ্য ইলেকট্রিক ভেহিকল রেভলিউশন, তিনি কো-ফাউন্ডার অফ পেপল, তিনি ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমি যদি এই জিনিসগুলোকে, এগুলোকে যদি আমি যদি এগুলোকে একত্রিত করি, একত্রিত যদি আমি করে নিয়ে আসি, তাহলে এটা আমার হয়ে যাবে, পুরোটাই আমার বাক্যের কি হবে বলেন? সাবজেক্ট হয়ে যাবে। তারপর আমি শেষে আর এলন মাস্ক লিখবো না, আমি এগুলো লেখার পর বলবো ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস দ্য আমেরিকা পার্টি। কেমন হবে বলুন তো? কেমন দিলাম? এই সবগুলোকে একত্রিত করে আমরা বলবো যে ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস দ্য আমেরিকা পার্টি। এই ভদ্রলোক আমেরিকা পার্টি ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, শুরু করতে যাচ্ছে। কেমন হবে? ভালো হবে না? আমার লাইফটা কেউ শেয়ার দেয় না, ভীষণ খারাপ লাগে। এত সুন্দর করে করে কন্টেন্ট বানাই, শেয়ার দেয় না। ঠিক আছে, রাগ করলাম, অভিমান করলাম, যা। আচ্ছা, তাহলে এই এই পুরোটাকে আমরা সাবজেক্টে রূপান্তর করতে গেলে আমাকে আগে লিখতে হবে এলন মাস্ক, লিখে কমা চিহ্ন দিয়ে দিয়ে এই অ্যাপোজিটিভগুলো লিখতে যদি পারি, তাহলে আমার 10টি বাক্য লেখার প্রয়োজন হবে না, বরং এক বাক্যে আমি সব জানিয়ে দিতে পারবো। জানেন তো, অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কি? আর অল্প কথায় যারা মনের কথা ব্যক্ত করতে পারে, তারাই তো ইন্টেলিজেন্ট। তো আপনি ইন্টেলিজেন্ট হতে চান নিশ্চয়ই, এজন্য আপনাকে অ্যাপোজিটিভের ব্যবহার শিখতে হবে। চলুন তাহলে আমরা এখন অ্যাপোজিটিভটা প্রয়োগ করে আসি। সো আমি কি করলাম, এবার আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কি করেছি। আমি একটু দেখাচ্ছি। আমি এই যে 10টা বাক্য, তাই না, যেটা আমি বলছিলাম, প্রথমে আমরা এলন মাস্ককে নিব, নাউন হিসেবে নিলাম এলন মাস্ক। এরপরে আমরা তার অ্যাপোজিটিভ গুলো লিখব। প্রথম অ্যাপোজিটিভ কি? দ্য সিইও অফ টেসলা। তো আমি লিখছি দ্য সিইও অফ টেসলা। তারপরেরটা কি ছিল? আ বিলিয়নিয়ার এন্টারপ্রেনার। তো আমি লিখেছি বিলিয়নিয়ার এন্টারপ্রেনার। এখন প্রশ্ন হতে পারে এখানে এ দেই নেই কেন, তাই না? একবার আর্টিকেল দিচ্ছি, এরপর কোথাও আর্টিকেল দেই নেই। দিলে দোষের কিছু না, দিতে পারেন, কিন্তু সমস্যা একটাই, যখন আপনি বারবার আর্টিকেলগুলো ব্যবহার করবেন তখন ভিন্ন ভিন্ন মানুষকে বোঝাবে। চলেন এই ব্যাপারটা একটু আগে ক্লিয়ার করে নিয়ে আসি। আপনারা এটা বোঝেন নাই অনেকে, আমি একটু ক্লিয়ার করে নেই। ধরেন আমি যদি বলি দ্য প্রেসিডেন্ট and principal of KKN college, কোন একটা কলেজ আর কি নাম, has come here, এখানে এসেছেন। আমি যদি এই বাক্যটা এভাবে লিখি, আপনারা বুঝতে পারছেন, তখন বুঝাবে যে KKN কলেজের যিনি প্রেসিডেন্ট তিনি প্রিন্সিপাল, একজন ব্যক্তি। বাট যদি আমি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বুঝাই, তাহলে আমরা বলতে হবে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রিন্সিপাল, তখন বুঝাবে KKN কলেজের প্রেসিডেন্ট এক ব্যক্তি, প্রিন্সিপাল আরেক ব্যক্তি। সুতরাং বুঝতেই পারছেন, আপনি যতবার ভিন্ন ভিন্ন আর্টিকেল ব্যবহার করবেন ততবার ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বুঝাবে। আর যদি আপনি এক ব্যক্তিকেই বুঝাতে চান, নিশ্চয়ই বারবার আর্টিকেল ব্যবহার করবেন না। এটা আপনি সুস্পষ্টভাবে বুঝে গেছেন, যেমনটা আমি বোঝাতে চেয়েছি। সুতরাং সেই জন্যই আমি বলেছিলাম আমরা প্রথমে এলন মাস্ক লিখব, তারপর দ্য সিইও অফ টেসলা লিখলাম, এরপর আর্টিকেল বাদ দিয়ে শুধু
বিলিয়নার অন্টারপ্রেনার দিলাম। ওকে, তারপর দ্য ফাউন্ডার অফ এক্স দিলাম, দা বাদ দিয়ে শুধু ফাউন্ডার অফ এক্স, যেটা কিনা ফর্মালি টুইটার। আর তারপর ভিশনারি ইনভেন্টর দিলাম, ভিশনারি ইনভেন্টর। মাইন্ড বিহাইন্ড নিউরালিঙ্ক দিলাম, মাইন্ড বিহাইন্ড নিউরালিঙ্ক। তারপরে আসেন এখানে এক্সপ্লোরিং কেন দিলাম, মানে এই নিউরালিঙ্কের কাজ কি? নিউরালিঙ্কের কাজ হলো যা কিনা এক্সপ্লোর করতেছে ব্রেইন কম্পিউটার ইন্টারফেসকে। আচ্ছা, তাই এটা যোগ করলাম। আর আইএনজি যোগ করলাম কেন? পার্টিসিপল নিশ্চয়ই বুঝতে পারছেন, কোন নাউন সম্পর্কে বাড়তি তথ্য দিতে গেলে নাউনের পাশে ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হয়, তাই দিয়েছি। আচ্ছা, এবার আসেন কি, ইনি সাউথ আফ্রিকান বর্ন ইনোভেটর, তো আমি দিছি সাউথ আফ্রিকান বর্ন ইনোভেটর। তারপর কি প্লেয়ার ইন দ্য ইলেকট্রিক ভেহিকল রেভলিউশন, আবার দিছি কি প্লেয়ার ইন দ্য ইলেকট্রিক ভেহিকল রেভলিউশন। আচ্ছা, পাশে আমি একটু বাড়তি যোগ করছি। এই রেভলিউশনের পরে আমি কি লিখছি? কন্ট্রিবিউটিং টু মডার্ন অটোমেকিং। কেন দিলাম বলেন তো? কারণ এই রেভলিউশনটাই অবদান রাখতেছে মডার্ন অটোমেকিং এর ক্ষেত্রে অবদান রাখতেছে। আপনারা গত ক্লাসে শিখেছেন, কোন নাউনের পাশে যদি ভার্ব প্লাস আইএনজি যোগ করে দিয়ে একটা পার্টিসিপল ফ্রেজ দেই, তাহলে বুঝাবে ওই নাউনই এই কাজটা করতেছে। তো আমি মনে হলো আমার যে রেভলিউশন সম্পর্কে একটু বলি, যে এই বিপ্লবটার কাজ কি, তখন আমি লিখে দিলাম যে এই রেভলিউশনের কাজ হলো কন্ট্রিবিউটিং টু মডার্ন অটোমেকিং। আমরা আপনারা বুঝতে পারছেন, যদি কত ক্লাস করে থাকেন বুঝতে পারছেন। এবার তার আরো অ্যাপোজিটিভ কি, তিনি হচ্ছেন কো ফাউন্ডার অফ পেপল, তো আমি লিখে দিচ্ছি কো ফাউন্ডার অফ পেপল। এবং ফাইনালি তার পরিচয় কি? ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তো আমিও লিখে দিচ্ছি অ্যান্ড ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এতক্ষণ ধরে যা বকবক করছি সবই ছিল বাক্যের কি? সাবজেক্ট। এখন ভার্ব। ভার্ব কি? শেষের বাক্যে বলছে যে ইনি ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস দ্য আমেরিকা পার্টি। আমি এই ভার্ব থেকে এই অংশটুকুকে এখানে যোগ করছি, শুধু এলন মাস্কের পরিবর্তে আমি এই অ্যাপোজিটিভ গুলো বসাই দিচ্ছি। আর অনেকের মনে প্রশ্ন, ইজ হবে নাকি আর হবে? অবশ্যই ইজ হবে। এখানে অ্যাপোজিটিভ যতগুলোই হোক না কেন, সাবজেক্ট তো একজন, ব্যক্তি তো একজন। খেয়াল করেছেন? কি একটা বাক্য লিখলেন, ভেবেছেন? সত্যি করে বলবেন, এর আগে কখনো এরকম বাক্য লেখার চেষ্টা করেছেন? আপনারা পারেন না এটা আমি বলবো না, আপনারা আমার থেকে অনেক ভালো পারেন মাশাআল্লাহ, বাট লেখার চেষ্টা করছিলেন এরকম বড় বাক্য লেখার? কারা কারা চেষ্টা করেছিলেন? আচ্ছা, এবার ইংরেজি রচনা এমন তিনটি যা 46 আসার মতো 100% বলার মতো সুযোগ আমার নেই, অলিভার টুইস্ট। তবে আমার পেইড ব্যাচে আমি রচনার একটা লিস্ট তো দিয়েছি, পাশাপাশি সবগুলো রচনা সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছি এবং বাংলা অনুবাদও দিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে পুরো বাক্যটা চমৎকার একটা বাক্য হয়ে গেল, বুঝতে পারছেন? সুন্দর একটা বাক্য হয়ে গেল না? আচ্ছা, আর 46 নিয়ে আমি স্পেশাল একটা ক্লাস নিব খুব শীঘ্রই, 2-1 দিনের মধ্যেই নিব, স্পেশাল 3টা ক্লাস নিব, আপনারা অপেক্ষা করেন, পেয়ে যাবেন। কি অ্যান্ড কাকে বলে? আমাকে অনেক জিজ্ঞেস করছে কি অ্যান্ড কাকে বলে। আচ্ছা, অ্যাপোজিটিভ কি এবং কাকে বলে আমরা সহজ করে একটু যদি বুঝাই, আপনি সহজে বলতে পারেন যে কোনো নাউন সম্পর্কে তথ্য যা ওই নাউনের পরিচয়কে প্রকাশ করে, কোনো নাউন সম্পর্কে তথ্য যা ওই নাউনের পরিচয়কে প্রকাশ করে, তাকেই আমরা অ্যাপোজিটিভ বলি। যেমন আমি রুবেল রানা, আ ফ্রিল্যান্স ইংলিশ টিচার। এই যে আ ফ্রিল্যান্স ইংলিশ টিচার, এটা আমার পরিচয়কে প্রকাশ করে, সুতরাং এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ। ওকে, এভাবে আর কি বিষয়টা। তাহলে নতুন করে অনেক কিছু জানা হচ্ছে, দারুন দারুন দাদা, দারুন, আগুন আগুন। আচ্ছা, তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা কি হলো? এলন মাস্ক, দ্য সিইও অফ টেসলা, বিলিয়নার অন্টারপ্রেনার, ফাউন্ডার অফ এক্স, ফর্মালি টুইটার, visionary inventor, mind behind Neuralink, exploring brain computer interfaces, South African born innovator, key player in the electric vehicle revolution, contributing to modern automating, co-founder of PayPal, and one of the richest men in the world, is going to introduce the America Party. And he wants to be the next president of America. Perhaps. I don't know, perhaps. এই হচ্ছে অ্যাপোজিটিভের ব্যবহার। ক্লিয়ার? আচ্ছা, এইবার যারা আমার সাথে ক্লাস করতেছেন এই মুহূর্তে, তাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিব অ্যাপোজিটিভের, যেটা সাবমিট করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখাতে হবে, বাট ক্লাসের শেষের দিকে আমি সেই হোমওয়ার্কটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমাদের অ্যাপোজিটিভের ব্যবহার সম্পর্কে জানা হয়ে গেল। ওকে, এবার আমরা যদি বলি, আমি একটা বাক্য লিখে দিলাম, জাস্ট ডক্টর মুহাম্মদ ইউনুস
is going to be the General Secretary of the United Nations. জাস্ট একটা বাক্য, ইমাজিনেশন থেকে আর কি লেখা, লোকে বলে তাই আমি বললাম ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ গোয়িং টু বি দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য ইউএন। জাতিসংঘের জেনারেল সেক্রেটারি হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আপনারা জাস্ট এই সেন্টেন্সটাকে এরকম একটা লং সেন্টেন্সে রূপান্তর করবেন। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত অ্যাপোজিটিভ আছে আপনারা সব যোগ করে দিবেন। ধরেন আপনি কিভাবে লিখবেন, ডক্টর মোহাম্মদ ইউনুস কমা চিহ্ন দিয়ে কি লিখলেন, যে দ্য ফাউন্ডার অফ কি গ্রামীণ ব্যাংক, তাই তো? এটুকুই লিখবেন কেন, শুধু আপনি আরো যোগ করতে পারেন। গ্রামীণ ব্যাংকের এখানে আপনি লিখে দেন কন্ট্রিবিউটিং রুরাল উইমেন। পল্লী নারীদেরকে রুরাল উইমেন্স সলভেন্সি, পল্লী নারীদের সলভেন্সির জন্য অবদান রাখতেছে। অর্থাৎ আমি এটা বলতে গেছিলাম যে তিনি গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার, এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে বলতে গিয়ে আবার গ্রামীণ ব্যাংকের সাথে আমি আইএনজি যোগ করে দিলাম, প্রেজেন্ট পার্টিসিপল। এর ব্যবহার তো আমি গত ক্লাসে শিখিয়েছি। এভাবে আপনারা অ্যাপোজিটিভও ব্যবহার করবেন, সম্ভব হলে নাউনের পাশে আবার পার্টিসিপল যোগ করে ওই নাউনটাকে এক্সপ্লেইন করবেন। অর্থাৎ যত বড় বাক্য লিখতে পারেন তত বেশি খুশি হব আমি। ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে লেখার মতো চাইলে অনেক কিছুই আছে, লিখতে পারেন। এই ডক্টর মোহাম্মদ ইউনুসের অ্যাপোজিটিভ গুলো নিয়ে তাহলে মূল বাক্য হচ্ছে যে তিনি ইজ গোয়িং টু বি দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য ইউএন, মানে এটার মতোই হবে, শুধু সামনে আপনারা অ্যাপোজিটিভ গুলো ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক। আরো হোমওয়ার্ক থাকবে, এর একটা হোমওয়ার্ক ক্লাসে যা পড়াবো তার উপর হোমওয়ার্ক থাকবে। সোজা কথায় যারা হোমওয়ার্ক করতে পছন্দ করেন না তারা আমার গ্রুপে যুক্ত হয়ে, আমার ব্যাচে যুক্ত হয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? আমি আসলে আমার ব্যাচে তাদেরকে চাই যারা শিখতে চান, নিজেকে প্রতিদিন আপডেটেড করতে চান, তাদেরকে আমি আমার ব্যাচে ইনভাইট করতেছি। যাই হোক, অ্যাপোজিটিভের ব্যবহার আপনারা বুঝে গেছেন, এটা আমাকে একটু এনশিওর করেন প্লিজ। সবাই একটু কমেন্ট করে জানাবেন অ্যাপোজিটিভের ব্যবহার কি শিখে গেছেন। কারো কোনো কনফিউশন আছে দ্রুত বলেন আমাকে। কারো কি কোনো কনফিউশন আছে? সবাই শিখেছেন? একটু আমাকে এনশিওর করলে আমি পরের আলোচনায় চলে যাব। অ্যাপোজিটিভ এর ব্যবহার কি সবাই শিখেছেন? আমাদের 47তম বিসিএস রিটেন ইংলিশ কোর্সে আমরা ভর্তি নিচ্ছি, চাইলে যুক্ত হতে পারবেন যে কেউ। কিন্তু আমাদের কোনো শর্ট কোর্স নাই ভাই, আমাদের কোর্সে আপনাকে আসলে ধৈর্য নিয়ে আসতে হবে। আচ্ছা, অ্যাপোজিটিভের ব্যবহার কি সবাই শিখেছি? একটু জানাবেন প্লিজ। আচ্ছা, জানিয়েছেন না? আপনাদের কমেন্টগুলো আমি এখন দেখি, পরেও দেখি, আবার লাভ রিয়াক্ট দেই, রাত জেগে জেগে কমেন্টগুলো পড়ি আর ভাবি প্রত্যেকটা মানুষ কতটা ইচ্ছা নিয়ে ধৈর্য নিয়ে আসছে আমার ক্লাসে। ওকে, গট ইট, সবাই বুঝেছেন না? চমৎকার। ইংরেজির যে কি স্বাদ তা আপনার ক্লাস না করলে বুঝতে পারতাম না, তাই না? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল। ওকে, এবার চলেন আমরা অ্যাপোজিটিভের ব্যবহার শেখার পর কানেক্টরস এর ব্যবহারে যাব। কানেক্টরস অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস বলতে ভুলে গেছি। আমার এই সমস্ত আলোচনাগুলো কিন্তু আমার এভাবে সাজানো গোছানো আলোচনা। এই যে এতক্ষণ ধরে যে আমি কি যেন বলে আপনার অ্যাপোজিটিভের ব্যবহার শেখাইলাম না, এই যে আমার সেন্টেন্সগুলো, এই যে উত্তরটা, এগুলোর বাংলা অর্থ সহ ব্যাখ্যা সহ পাওয়া যাবে আমার এই বইয়ে। 0 to Advanced ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। এই বইটা কাজে লাগবে কাদের? বিসিএস রিটেন ইংলিশ, ব্যাংক রিটেন ইংলিশ, আইএলটিএস রাইটিং এবং একাডেমিক রাইটিং ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত। যে কোনো উদ্দেশ্যে যারা শিখতে চান লেখা ইংরেজিতে স্মুথলি, তাদের জন্য একটা কার্যকর বই। আমি জানি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে গ্রামারের ব্যবহার লাগে, গ্রামারটা এখানে সংযোজন করা আছে। আমি জানি ভোকাবুলারি লাগে, ভোকাবু এখানে সংযোজন করা আছে। আমি জানি প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিসের পর্বও এখানে আছে। মানে আপনি যা ভাবেন, যা দরকার তার থেকে বেশি আছে এখানে। 600 পেজের একটা বই। এই বইটা আমার করার উদ্দেশ্য হচ্ছে আগামী 1-2 বছর পর যেন আমার আর প্রাইভেট না পড়াতে হয়।
আমার কাছে যেন বেশি পেমেন্ট দিয়ে কাউকে কোর্স না করতে হয়, জাস্ট একটা সিম্পলি বই কিনবে, ওই বইটা পড়লেই যেন সে নিজে নিজে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারে। সত্যি বলতে আমি মন থেকে এটাই চাই, এই জন্য আমার এই বইটা লেখা। কারণ আমি আসলে লম্বা সময় ধরে পড়াতে চাই না, আমিও বিজনেস করতে চাই না, অনেকে লোকের ভাষায় বিজনেস করি, আমি চাই না। আমি চাই আপনি একটা বই নেন, নিজের মতো করে পড়েন। আমার দুঃখ লাগে আমরা বই কিনি, তবু বই আমাদেরকে শেখাতে পারে না। কেন পারবে না? বইয়ের মতো বই হতে হবে। এই বইটি নিলে আমি নিশ্চিত করে বলতে পারি, বই পড়ার সময় আপনার মনে হবে রুবেল রানা আপনাকে ধরে পড়াচ্ছে। ওকে, এটা আজকে প্রেসে দিয়ে আসলাম, 2-1 দিনের মধ্যে চলে আসবে। যারা বইটা নিতে চান তারা কমেন্ট বক্সে দেখবেন প্রি অর্ডার দেওয়া আছে, ওই ফর্মটা পূরণ করবেন। মূল কথায় আসি, কানেক্টরের কাজ কি? কানেক্টরের কাজ হলো কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা স্বাধীন বাক্যের মধ্যে একটা সংযোগ স্থাপন করে বাক্যের অর্থকে প্রবাহমান রাখে। তাহলে দুইটা স্বাধীন বাক্যের মাঝে সংযোগ স্থাপনকারী যে শব্দ, সেগুলোকে আমরা কানেক্টর বা লিঙ্কার বলি। খুব দরকারি এটা। দেখেন কেন দরকারি আমি একটু বলি শুধু, তাহলে বুঝতে পারবেন যে আমি একটা বাক্য বললাম যে I like you, আমি তোমাকে পছন্দ করি। এবার বললাম you dislike me, তুমি আমাকে অপছন্দ করো। it makes me heartbroken, এটা আমার হৃদয় ভাঙে, মানে আমার মন খারাপ করে দেয়, তাই না? এই তিনটা বাক্য হয়েছে তো বাক্য, বাট আপনি যদি কানেক্টর ব্যবহার করেন তাহলে কিন্তু পাঠক চমৎকার ভাবে এই বাক্যের অর্থ প্রকাশ করতে পারবে। আপনি যদি লিখেন যে আই লাইক ইউ, আমি তোমারে পছন্দ করি, কিন্তু ও আমারে পছন্দ করে না, তাহলে আমি লিখলাম অলদো, যদিও, ইউ ডিসলাইক মি, তুমি আমারে পছন্দ করো না, অপছন্দ করো। এখানে আমি ইট না লিখে এটা কমা চিহ্ন দিয়ে লিখলাম হুইচ মেক্স মি, এই যে তুমি আমার যে পছন্দ করো না এই জিনিসটাই মেক্স মি হার্ট ব্রোকেন। দেখেছেন কি সুন্দর একটা বাক্য হলো? I like you although you dislike me, which makes me heartbroken. I like you although you dislike me, which makes me heartbroken. আমি তোমাকে পছন্দ করি যদিও তুমি আমাকে পছন্দ করো না, এবং সেটি আমাকে কি করে? আমাকে খুশি করে না, খুশি করে না। তাহলে সাধারণ তিনটা বাক্যকে জাস্ট কানেক্টরস এর প্রয়োগ ঘটিয়ে আপনি একটা অসাধারণ লং সেন্টেন্সে রূপান্তর করতে পারেন। and that's why you have to learn the uses of connectors, and that's why I'm here. so let's start. কানেক্টর এর ব্যবহার শিখতে গেলে আমাদেরকে জানতে হবে কোন কানেক্টর কোন কাজে ব্যবহার হয়। যেমন আসেন অ্যাডিশন, মানে কি? সংযোজন। আমরা যখন কোনো একটা টপিক সম্পর্কে, কোনো একটা বিষয় সম্পর্কে একটার পর একটা তথ্য যোগ করি, তাহলে আমি বললাম যে আমি তোমার জন্য রান্না করি, তারপর আমি বললাম আমি তোমার জন্য জুতা পরিষ্কার করি, আমি তোমার কাপড় চোপড় ধুয়ে দিই, আমি তোমাকে বিদ্যালয়ে নিয়ে যাই বা স্কুলে নিয়ে যাই, আমি তোমাকে স্কুল থেকে নিয়ে আসি, আমি তোমাকে রেস্টুরেন্টে খাওয়াই, আমি তোমার শরীরের যত্ন নেই, আমি তোমার মনের যত্ন নেই, আমি তোমার অনেক কিছু। ভাল লাগবে না পাঠকের কাছে। আপনাকে একটু কানেক্টর আনতে হবে। আপনি শুরু করতে হবে এরকম ভাবে, আমি তোমার জন্য রান্না করি, শুধু কি তাই? শুধু তাই না, আমি তোমার কাপড় চোপড়গুলো ধুয়ে দেই, অধিকন্তু তোমার পরার জুতোগুলো পরিষ্কার করে দেই, পাশাপাশি তোমাকে বিদ্যালয়ে পৌঁছে দেই, সেই সাথে বিদ্যালয় থেকে বাসায় নিয়ে আসি, শুধু তাই না, তোমার মন খারাপ হলে আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াই। কিন্তু তুমি কি আমায় মনে রেখেছো? রাখনি। কেমন শোনাচ্ছে? নিশ্চয়ই ভালো। কিসের জন্য? আমার ভোকালের জন্য? একদমই না, আমি কানেক্টর গুলো ব্যবহার করেছি বলেই ভালো শোনাচ্ছে। দ্যাটস ওয়াই আপনার কাছে এটা পরিষ্কার যে কানেক্টরের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। কি শিখবেন না? কারা কারা শিখতে রাজি আছেন জানান আমাকে একটু। আমি যখন ক্লাস নেই, আমার ক্লাসে উপস্থিত সংখ্যা খুবই কম থাকে, আমি মন খারাপ করি না, কারণ আমি জানি
আমার এই ক্লাসগুলো করার জন্য আলাদা একটা যোগ্যতা লাগে। কি যোগ্যতা? সেই ধৈর্যশীল। ধৈর্যশীল মানুষ আশেপাশে নেই। সুতরাং আপনারা যে কয়জন সংখ্যায় কম হন ধৈর্যশীল মানুষ আমার ক্লাস করেন, আই ফিল অনার্ড। বিশ্বাস করেন আমার ভীষণ ভাল লাগে যে আপনাদের ধৈর্য আছে, আমার থেকেও বেশি। আচ্ছা, অনেকে শিখতে চান, I can approve that you will be a famous author someday, maybe not this generation but later. Asya Mondolmoni, wow. Oh, wow. Thank you so much, dear. You have brought a newness in English learning. Dada, thank you so much. শিখতে চাই। ওকে, আমিও চাই। চলুন তাহলে আমরা দেখে আসি। আমরা যখন কোনো কিছু কানেক্ট করব, সংযোজন করব, তখন আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করব। শুধু কি এগুলোই না, আরো আছে, কিন্তু একটা লিমিটেশন তো আছেই না। আজকে আমি এটুকুই শেখাচ্ছি। যেমন ফার্দারমোর, এছাড়াও, ইন এডিশন, সব বলতে গেলে সবগুলোরই অর্থ একই রকম, কিন্তু একই কানেক্টর বারবার ব্যবহার না করে আপনি একটা ভেরিয়েশন নিয়ে আসবেন। এই জন্য আপনাকে কখনো লিখতে হবে ফার্দারমোর, ইন এডিশন, not only that, besides, also, as well as, what's more, on top of that, additionally. কি ব্যবহার করা যাবে না? যাবে। তাহলে এই কানেক্টরগুলো আমরা কেন ব্যবহার করব? এই কানেক্টরগুলো আমরা ব্যবহার করব যেন আমরা আমার গলায় স্বর শুনতে সুন্দর। থ্যাংক ইউ দাদা, আপনি হয়তো আমাকে ভালোবাসেন, তাই আপনার কাছে আমার সবকিছুই সুন্দর লাগে। যারা পেইড ব্যাচে তাদের কি বইয়ের পিডিএফ দেয়া যাবে? আরে বলে কি, এই মুজাহিদ ভাই, আপনি বলতে পারলেন পিডিএফ কেন? কলিজা দিয়ে দিব। আমার বইটাই আমার কলিজা, মানে বইটা দিয়ে দিব, পিডিএফ কেন? আমার পেইড ব্যাচের সমস্ত স্টুডেন্টরা আমার বইটা সংগ্রহ করতে পারবে। বই তো আপনাদের জন্য করা। লাইব্রেরিতে আমি বই দিব না, একদমই না। লাইব্রেরিতে আমার বই দিয়ে আমি সস্তা বই বানাবো না। আমার বই বিক্রি হওয়ার দরকার নেই তো। বই বিক্রি করে আমার পেট চালাতে হবে না, শুধু বইয়ের খরচটা নিব আমি। আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্যই বই করা। বাইরের স্টুডেন্ট দু একজন রিকোয়েস্ট করলে হয়তো দেয়া যেতে পারে, আলোচনার সাপেক্ষে। যাই হোক, এই কনজাংশনগুলো আমরা ব্যবহার করব কখন? যখন আমরা কোনো কিছুর অ্যাডিশন করতে চাবো। কেমন? এবার আসেন, কন্ট্রাস্ট, বৈপরীত্য মানে কি? যখন আমরা বিপরীত কোনো কথাবার্তা বলি, যেমন একটু আগে বললাম আই লাইক ইউ অলদো ইউ ডিসলাইক মি, এটা কি? বৈপরীত্য। কারণ আমি তোমাকে পছন্দ করি, বিপরীতে তোমার পছন্দ করার কথা ছিল, বাট তুমি আমার পছন্দ করো না। এরকম যখন আমরা কন্ট্রাডিক্টরি কোনো স্পিচ দিতে যাব কিংবা লিখতে যাব, তখন আমার এই কন্ট্রাস্ট, বৈপরীত্য বোঝানোর জন্য কানেক্টরগুলোর প্রয়োজন হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে যেমন বাট। সত্যি বলতে আমরা সবসময় বাটই ব্যবহার করি, কারণ একটাই পড়ছি ওটাই লিখি। কিন্তু আপনি বাট ছাড়া কত কিছু লিখতে পারেন। বাট মানে কিন্তু, ঠিক আছে। আপনি হাউএভারও লিখতে পারেন। হাউএভার মানে কিন্তু, তবুও। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। ওয়ারেলস, যদিও বা পক্ষান্তরে। নেভারদিলেস, তা সত্ত্বেও। ননদিলেস, তবুও। ইন কন্ট্রাস্ট, বিপরীতে। কনভার্সলি, বিপরীতভাবে। ইভেন দো, যদিও। অলদো, যদিও। তাহলে এগুলো আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কন্ট্রাডিক্টরি দুইটা সেন্টেন্সকে কানেক্ট করতে যাব, তখন আমাদের এগুলো প্রয়োজন হবে। যারা আমি যদি বলি যে এই অনলাইন এডুকেশন আমাদেরকে একটা শিক্ষার ওপেন উইন্ডো খুলে দিয়েছে, তাহলে আমি কি বলবো? অনলাইন এডুকেশন হ্যাজ আ ওয়াইড উইন্ডোজ ফর আস। যদিও আমাদের ভুলে গেলে চলবে না, এই লং টাইম স্ক্রিনের দিকে তাকিয়ে থাকাটা আমাদের চোখের জন্য ক্ষতিকর। তখন আমি বলবো, অলদো we should not forget that looking at the digital screen for a long time severely affects our eyes and brain. এই যে আপনি কন্ট্রাডিক্টরি সেন্টেন্স দুটোকে কানেক্ট করলেন, আপনার অলদো দরকার আছে। আপনি শুধু অলদো দিবেন, সারা জীবন অলদো দিলে তো আপনার লেখা মানুষ পড়বে না ভাই। আপনার ভেরিয়েশন আনতে হবে। জাস্ট লুক এট মি। আমি যদি এমন হয় যে এই কালার দিয়েই প্রতিদিন আমি ক্লাসটা নেই, আপনারাই বিরক্ত হবেন। মাঝে মাঝে আমি কি করি, এই জন্য কালো নেই, কখনো সাদা নেই, কখনো আমি নেভি ব্লু নেই, কখনো রেড নেই, কখনো গ্রিন নেই, কখনো ইয়েলো নেই। কেন? ভেরিয়েশন আনার জন্য। সেম এখানে সিমিলারলি আপনাকে ভিন্ন ভিন্ন কনজাংশনের প্রয়োগ জানতে হবে। সো আমরা যখনই বিপরীত কিছু বোঝাতে যাব, আমরা এই কানেক্টরস গুলো ব্যবহার করব। ওকে, এগুলো আপনারা শিটে পেয়ে যাবেন, টেনশন নেওয়ার কিছু নেই।
এবার আসেন আমি শুধু দেখাচ্ছি কি করতে হবে। কজ অ্যান্ড ইফেক্ট, কারণ ও ফলাফল। আমরা কোনো কিছুর কারণ এবং ফলাফল ব্যাখ্যা করার জন্য এগুলো ব্যবহার করি, যেমন সিন্স যেহেতু, অ্যাজ যেহেতু, ডিউ টু কারণে, ওয়িং টু কারণে, ফর দিস রিজন এই কারণে, কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, দেয়ারফর অতএব বা তাই, দাজ সুতরাং বা এভাবে, হেন্স এজন্য। তাহলে এগুলো আমরা ব্যবহার করতে পারি কারণ ফলাফল বোঝানোর জন্য। যেমন আমি বলতে পারি যে আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, এই জন্য আপনি আজ এখানে। তাহলে আমি কি বলবো, ইউ উইশ টু লার্ন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। তারপর আমি এখান থেকে একটা লিখবো যে ফর দিস রিজন ইউ আর হিয়ার টুডে, এই জন্য আপনি এখানে। তাহলে এই কানেক্টর গুলো, এই কলোকেশন গুলো আপনার কিন্তু একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্ক স্থাপন করবে, তা না হলে কিন্তু আপনার বাক্যগুলো ভাল লাগবে না। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন কন্ডিশন, শর্ত। শর্তটা কি? আমরা যখন শর্তমূলক কোনো কথা বলি, যদি তুমি ভালোবাসা দাও আমিও বিলিয়ে দিব আমাকে, যদি তুমি ভালোবাসা না দাও আমিও হারিয়ে যাব তোমার থেকে। এই যে যদি, যদি না, এগুলোর কাজ কি? কন্ডিশন সৃষ্টি করা। এই কন্ডিশন বোঝানোর জন্য শুধু কি ইফ না, আরো অনেক কিছু আছে, যেমন ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, অ্যাজ লং অ্যাজ, ইন কেস, ইভেন ইফ, সাপোজিং দ্যাট, অন কন্ডিশন দ্যাট, শর্ত সাপেক্ষে। আই ক্যান লেন্ড ইউ দিস বুক, আমি তোমাকে এই বইটি দিতে পারি, অন কন্ডিশন দ্যাট, এই শর্তে যে ইউ উইল রিটার্ন মি ইন টাইম, তুমি আমারে ঠিক সময়ে ফেরত দিবে। দেখছেন, দুইটা বাক্যকে কানেক্ট করার জন্য আমি কি ব্যবহার করলাম? অন কন্ডিশন দ্যাট। ভাই এগুলো লাগবে, ভাই এগুলো লাগবে, এগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আমার 0 to অ্যাডভান্স স্পোকেন ইংলিশের একটা কোর্স আছে, আপনারা মনে হয় জানেন। এটা বিজ্ঞাপন দেই নাই আমি, কারণ আমি আসলে সস্তা করে কোনো কিছু করতে চাই না। এটা আমি শুধু যারা আমাকে চেনে জানে নক করে তাদেরকে নিয়ে আমার কোর্সটা। 0 to অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সে আমি এগুলো শেখাই, আপনাদেরকে এগুলো দিয়ে বাক্য লিখাই, বাট ওদেরকে আমি এগুলো দিয়ে বাক্যে কথা বলাই। মজার বিষয় হলো সম্ভবত বাংলাদেশে এই কোর্সটা আমি চালু করছি এরকম, আমি একটা চুক্তি করতেছি সবার সাথে যারা যুক্ত হচ্ছে। চুক্তিটা কি? ধরেন আপনি আমার 0 to অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হয়েছেন। চুক্তিটা হলো আপনার সাথে আমার এরকম, আমি কমপক্ষে 70টা ক্লাস দিব, 70। তবে এটা শেষ না। আপনার সাথে আমার চুক্তিটা হলো, আপনি যতদিন না মনে করেন যে আমার আর বাংলা না বললেও চলে, আমি শুয়ে বসে ঘুমিয়ে, ইভেন আমি আমার স্বপ্নও দেখতে পারি ইংলিশে, কমিউনিকেশন তো অবশ্যই, এই ফিলিং যতদিন আপনার না আসে ততদিন আমি আপনাকে পড়াবো, শেখাবো, আপনার দায়িত্ব আমার। আমার মনে হয় এভাবে কেউ কোর্স অফার করবে না, বাট আমি করতেছি কেন? আমি কিছু সস্তা কোর্স দেখি বিভিন্ন জায়গায়, আমার একটা দুঃখ আছে, ক্ষোভ আছে। স্পোকেন ইংলিশের নামে ঠাড়া পড়া বাক্য মুখস্থ করাচ্ছে, আমার ভীষণ খারাপ লাগে। ভাষা কি মুখস্থ করার জিনিস? একদমই না। আমি এটা প্রুফ করব যে ভাষা মুখস্থ করার বিষয় না। তো আমার 0 to অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সে স্টুডেন্টের সংখ্যা খুবই কম, কারণ কোর্স ফি একটু বেশি, ভর্তি হয় না অনেকে। বলে স্যার অনেক জায়গায় তো 1500 টাকায় কোর্স হয়, আপনি কেন এরকম নিচ্ছেন? পরে আমি কিছু বলি না, আমি বলি যে আসলেই তো আমি খুব খারাপ মানুষ। ভাই আপনার পিছনে আমি এফোর্ট দিব, আপনাকে আমি নিশ্চয়তা দিব, আপনার কোয়ালিটি আমি এনশিওর করব, আপনি পে করবেন না? অবশ্যই করা উচিত। সো যারা আমার 0 to অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের কথা এর আগে শোনেননি, আজকে শুনেছেন, যুক্ত হতে পারেন। আপনাকে কমপক্ষে 1 বছর সাপোর্ট দিব আমি, উদ্দেশ্য একটাই, আপনার যদি যেন বাংলা বলার প্রয়োজন না হয়। দ্যাট মিনস আমি বাংলাকে অবজ্ঞা করতেছি না মোটেও, আপনি বাংলাকে হৃদয়ে লালন করেন। আমি শুধু চাই পশ্চিমাদেরকে যেন অনুকরণ করতে না হয়, পশ্চিমারাও যেন আপনার ভাষার সৌন্দর্যে পড়ে যায়, এবং এটা পসিবল ভাই, সম্ভব। না আসলে বুঝবেন না। যারা এখনো চান ওই কোর্সে যুক্ত হতে, কোর্সটা একেবারেই নতুন, তারা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন অলরেডি। যাই হোক, সো এগুলো আপনার স্পোকেন ইংলিশেও দরকার হবে। দেন আসেন কম্প্যারিজন, তুলনা। হ্যাঁ, আমার ক্লাসে মাঝে মাঝে তো বিজ্ঞাপন থাকতে হবে, নাহলে আমি চলবো কিভাবে? কম্প্যারিজন, তুলনা। তুলনা করার জন্য আমরা যেগুলো ব্যবহার করি, লাইকওয়াইজ, একইভাবে। যেমন আপনি যদি বলেন যে আমি কফি পছন্দ করি, আমার ভাই কফি পছন্দ করে, তাহলে আপনি কি বলবেন? যে আই লাইক কফি। লাইকওয়াইজ মাই ব্রাদার অলসো, মানে কি আমার ভাইও করে। সিমিলারলি
অনুরূপভাবে, is a similarly, likewise, in the same way, just as, equally, correspondingly, in like manner, by the same token, as if, and analogously. এই যে কানেক্টরস গুলো আছে এগুলো আমরা ব্যবহার করি কম্প্যারিজন বা তুলনা করার ক্ষেত্রে। এগুলো আপনাকে শিখতে হবে। আচ্ছা, এগুলো না শিখে তো রাইটিং হবে না ভাই। এবার আসেন টাইম, সময়কে নির্দেশ করার জন্য। আপনাদের ধৈর্য 30% কমে গেছে, আই ক্যান ফিল দ্যাট। সম্ভবত আপনাদের ধৈর্য 30% কমে গেছে, মনোযোগ 30% কমে গেছে। আমি বলবো একটু বুস্ট আপ করেন, মনোযোগটা বাড়ান। যারা এই মুহূর্তে আমার সাথে ক্লাস করতেছে তাদেরকে আমি বলবো আপনি একটু যদি বসা থাকেন একটু উঠে দাঁড়ান। বিশেষ করে সম্ভব হলে আপনি বসে আছেন একটা লাফ দিয়ে উঠে দাঁড়ান, ভালো লাগবে। মনোযোগ, কানে হেডফোন থাকলে আগে খুলে রাখেন, নাহলে হেডফোন ছিঁড়ে যাবে। উঠে দাঁড়ান, মনোযোগটা নিয়ে আসেন। ক্লাসের এখনো অর্ধেকও শেষ হয়নি, আরো কথা আছে, অনেক কথা আছে। সুতরাং আপনাদের মনোযোগ দিতেই হবে। এই রাত জেগে ক্লাস করে যদি কোনো অর্জন না হয় সে ক্লাস না করলাম। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা আসি আমাদের মূল কথায়, যেখানে আমরা ছিলাম যে টাইম, সময়কে নির্দেশ করতে যেসব কানেক্টর ব্যবহার হয়, বিফোর আগে, আফটার পরে, মেনহোয়াইল এরই মধ্যে। সে বলেন না ভাই আমি জাস্ট আমার পড়ার কক্ষে ঢুকছি, এরই মধ্যে একটা চোর আমার সাইকেলটা চুরি করে নিয়ে গেল। বলেন কিনা? বাংলায়, বাংলায় তো অনেক মজা করে রসে রসে বলেন, ইংলিশে এরকম করা যাবে না। ইংলিশে বলতে গেলে শিখতে হবে। আপনাকে বলতে হবে যে আই জাস্ট এন্টার্ড মাই রিডিং রুম, মেনহোয়াইল এরই মধ্যে আ থিপ, একটা চোর কি করলো? স্টল মাই বাইক, স্টল মাই বাইসাইকেল। এর মধ্যে একটা চোর আমার বাইকের সাইকেল চুরি করে নিয়ে গেল। তাহলে এই যে মেনহোয়াইল এরই মধ্যে। নেক্সট, পরবর্তী, এট দ্য সেম টাইম, একই সময়। একই সময় আপনি বলতে পারেন যে আই এম ওয়াচিং ইউ, আমি আপনাকে দেখতেছি। এট দ্য সেম টাইম, একই সময়, আই এম কুকিং, আমি রান্না করতেছি। হয় এমন, আমার অনেক স্টুডেন্ট এরকম করে, আমি জানি। আমাকে দেখে, কথা শুনে, আবার রান্নাও করে। দে আর লিজেন্ড। এবার আসেন লেটার অন, পরে, আফটার পরে, দেন তারপর, সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে। আমি বললাম যে মিস্টার মঈন ওয়াজ অ্যান আর্মি অফিসার, তিনি একজন আর্মি অফিসার ছিলেন। তারপর বললাম সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে, হি বিকেম দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য কান্ট্রি, সে কোন একটা দেশের প্রধান উপদেষ্টা হয়েছিলেন, এই টাইপের কিছু। তো এই সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে, ইভেনচুয়ালি অবশেষে, ক্রমাগতভাবে, দেয়ার আফটার তারপর। কি সুন্দর না? কিসের রসমালাই, কিসের মধু, এগুলোই তো আসল মধু। ইস, যদি এগুলো শিখতে পারেন ভাই, বিলিভ মি আপনার লেখার মান যে কোথায় যাবে, বিলিভ মি। যদি একটু শিখতে পারেন, প্লিজ শিখবেন, খুবই মজার জিনিস এগুলো। এগুলো স্যার আপনার লেখা সুন্দর হবে না ভাই। সারা জীবন শুধু আমি ভাত খাই, আই ইট রাইস, এগুলো বাক্য ট্রান্সলেট করে কাজ হবে না। সো টাইম নির্দেশক। এবার আসি এমফেসিস, কোনো কিছুকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য কি করি? ইনফ্যাক্ট, যেমন আপনি বলেন না বিলিভ মি আই লাইক ইউ, বিশ্বাস করুন আমি আপনাকে পছন্দ করি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে আই এম ইউর বিগ ফ্যান, বলেন কিনা? এই যে ইনফ্যাক্ট, এটা আপনার কথাটাকে একটু জোর দিয়ে দিল, বাড়িয়ে দিল। ভাবছেন কি আমি স্পোকেন ইংলিশে ক্লাস নিচ্ছি? ঠিক তা না, ভাষা তো চলে আসতেছে, এগুলো লাগবে আপনার। এবার আনডাউটেডলি, নিঃসন্দেহে, আনডাউটেডলি ইউ আর আ জেন্টলম্যান। দাদা, আনডাউটেডলি ইউ আর আ জেন্টলম্যান, নিঃসন্দেহে আপনি একজন ভদ্রলোক, বলেন কিনা? তো লাগবে। অ্যাভেবল, সর্বোপরি, সার্টেনলি, নিশ্চিতভাবে, অবভিয়াসলি আই এম ফর ইউ, নিশ্চয়ই আমি তোমার জন্যই। Obviously my love is only for you. Obviously my love is only for you. স্পষ্টত আমার ভালোবাসা শুধু তোমার জন্যই। Don't you like it? Don't you believe it? তুমি কি এটা বিশ্বাস করো না? Obviously my love is only for you. Don't you believe it? আপনি এভাবে কখন বলবেন? যখন আপনি এগুলোর ব্যবহার জানবেন। আপনি এভাবে লিখতে পারবেন তখন, যখন এগুলোর ব্যবহার জানবেন। কিন্তু আমরা এগুলো শিখতে চাই না, আমরা শুধু শিখতে চাই ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং। আমাদের কি মেজাজটা খারাপ হয় ভাই, যেসব বান্দাবান্দি মৌলিক ব্যবহার ছাড়াই খালি ফোকাস রাইটিং শিখতে চাই, আমার ভীষণ মেজাজ গরম হয়ে যায়।
আগে মৌলিক বিষয় শিখবেন, ফোকাস আপনি নিজে বানাই লিখবেন, আই গ্যারান্টি ইউ বানাই লিখতে পারবেন। এবার আসেন ট্রুলি, সত্যি, অ্যাবসলিউটলি, একেবারেই, আনকোশ্চেনেবলি, কোশ্চেন মানে কি প্রশ্ন, মানে যেটা কোনো প্রশ্ন করা যাবে না, আনকোশ্চেনেবলি, সন্দেহতীত ভাবে, ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, ক্লিয়ারলি, ক্লিয়ারলি, ইউ আর মাই ওয়েল উইশার, পরিষ্কারভাবে যদি বলি আপনি আমার শুভাকাঙ্ক্ষী, ঠিক না? আচ্ছা, সো এই এমফেসিস গুলো শিখতে হবে। এবার আসেন ইলাস্ট্রেশন। ক্লাস লম্বা হবে, আগেই বলছি ক্লাস 2 ঘন্টার আগে শেষ হবে না। এই ক্লাস তাদের জন্য না যার ধৈর্য নাই। So please teach something our school, or our school will start at 6:50 am. It's true. এই শেখাচ্ছি তো আমি। আচ্ছা, English easier than Bengali. একদম ঠিক বলছো, আমার মনের কথা বলছো তুমি। So I have an idea this will help you. So send your book for free to schools, college and university, even primary ones, even send it to my school, Shohid Police Street College at Mirpur. Oh, আচ্ছা মন্ডল, আচ্ছা আরিশা, thank you so much, but the bitter truth is that they will not like this book and I have not written this book for them. Okay, এবার আসি আমরা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা কি করি। আমরা সবসময় ফর এক্সাম্পল দেই। ভাই আর কত ভাই, ফর এক্সাম্পল বলে স্যার আমার একটু সাইডা দেন, আমি একটু বাঁচি। ফর এক্সাম্পল স্যার আপনি দিতে পারেন such as to illustrate in particular বা particularly as an illustration, উদাহরণ হিসেবে as an illustration we can say that, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে, কি বলতে পারি ওইটাই। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, নেমলি, যথা, লাইক, মতো, স্পেসিফিক্যালি, নির্দিষ্টভাবে, ইনক্লুডিং, অন্তর্ভুক্ত করে। তাহলে এগুলো আমরা ব্যবহার করব কখন? যখন আমরা কোনো উদাহরণ প্রয়োগ করতে চাই। ওকে, দেন আরিশা, রাফি ক্লাসে থাকো, তোমরা ক্লাসে থাকো বলে আমি শক্তি পাই। এবার সেই ক্লারিফিকেশন, ব্যাখ্যা, যখন আমরা কোনো কিছুকে ব্যাখ্যা করতে চাই, that is, অর্থাৎ, in other words, অন্যভাবে বললে, to put it simply, to clarify, simply put, to explain, more precisely, put another way, that is to say, অর্থাৎ, to rephrase, পুনরায় বলতে গেলে। এগুলো হচ্ছে ক্লারিফিকেশন করার জন্য। সামারাইজিং, আমরা যখন কোনো কিছুকে সংক্ষেপে নিয়ে আসি, যাই হোক ভাই, শেষে আমি বলতে চাই, এই যে শেষে এটা আপনি কি বলবেন? অনেক কিছু বল। ইন কনক্লুশন, টু সাম আপ, অল ইন অল, ইন শর্ট, টু কনক্লুড, ব্রিফলি, ওভারঅল, ইন সামারি, আলটিমেটলি, টু র্যাপ আপ। টু র্যাপ আপ মানে কি? আমি এখন মোড়াবো, টু র্যাপ আপ, শেষে গিয়ে আমি এটা বলতে চাই, টু র্যাপ আপ। কত কিছু না? ভ্যারিয়েশন। ভ্যারাইটি ইজ দ্য সোল অফ প্লেজার, মনে রাখবেন সবসময়, ভ্যারাইটি ইজ দ্য সোল অফ প্লেজার। আপনার আনন্দ, সৌন্দর্য, সুন্দরগুলো আসে ভিন্নতার মধ্যে। ভ্যারাইটি ইজ দ্য সোল অফ প্লেজার। ভাই, মানুষ নিজেকে যদি প্রতিদিন ভিন্নভাবে উপস্থাপন না করে, মানুষই মানুষের দ্বারা পছন্দ হয় না, লেখা তো হবেই না, স্বাভাবিক এটা। এবার আমি আসি, এই অ্যাডিশনকে ব্যবহার করে একটা অনুবাদ শেখাবো আমি, যেখানে আমরা মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন, নট অনলি দ্যাট, বিসাইডস, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, হোয়াটস মোর, অন টপ অফ দ্যাট, অ্যাডিশনালি ব্যবহার করবো। কি কি ব্যবহার করবো? ফার্দার মোর, ইন অ্যাডিশন, নট অনলি দ্যাট, বিসাইডস, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, হোয়াটস মোর, অন টপ অফ দ্যাট, অ্যাডিশনালি, মোর ইম্পর্টেন্টলি, এগুলো ব্যবহার করে আমরা এই টপিকের উপর লিখব। মানে আমরা এমন একটা জিনিস এখন ফেস করব, দ্যাট ইজ কল্ড ফোকাস রাইটিং, বা আপনি বলতে পারেন প্যারাগ্রাফ রাইটিং। মানে আমাদের একটা ফোকাসিং পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা লিখব। পয়েন্টটা কি? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইন বাংলাদেশ। মানে কি? আপনারা যদি ছবিটা দেখতে পান, আপনারা হয়তো দেখবেন এখানে কতগুলো মানুষ আছে না? জেনারেশন আলফা, যাদের জন্ম 2013 থেকে 24-এর মধ্যে, এদেরকে বলা হয় জেনারেশন আলফা। আচ্ছা, যাদের জন্ম 1997 থেকে 2012, এদেরকে বলা হয় জেনারেশন জি। যাদের জন্ম 1981 থেকে 1996 এর মধ্যে, তারা হচ্ছে দা মিলেনিয়াল জেনারেশন, আমরা। যাদের জন্ম 1965 থেকে 1980, তারা হলো জেনারেশন এক্স। যাদের জন্ম 1946 থেকে 1964, তারা হচ্ছে দা বেবি বুমার জেনারেশন।
যাদের জন্ম হচ্ছে 1928 থেকে 1945 তারা হচ্ছে দ্য সাইলেন্ট জেনারেশন। যাদের জন্ম হচ্ছে 1928 এর আগে তাদেরকে বলা হয় দ্য গ্রেটেস্ট জেনারেশন। গ্রেটেস্ট জেনারেশন, সাইলেন্ট জেনারেশন, বেবি বুমার জেনারেশন, জেনারেশন এক্স, মিলেনিয়াল জেনারেশন, জেনারেশন জেড, জেনারেশন আলফা। আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে ক্লাসে আছেন কমেন্ট বক্সে লিখে যান কারা কোন জেনারেশনের অন্তর্ভুক্ত, ঝটপট লিখে ফেলেন, লিখেন আর কথা শোনেন। তো এই প্রজন্মকে নিয়ে আমরা যদি কথা বলি তাহলে আমরা দেখব আমাদের এখন বর্তমান হচ্ছে আলফা জেনারেশনে যারা পড়ে এদের সংখ্যা হচ্ছে 18.7%, যারা জেনজি তাদের সংখ্যা হলো 31.9%, যারা মিলেনিয়াল জেনারেশন তাদের সংখ্যা হলো 24.7%, জেনারেশন এক্স যাদের বয়স 57-র মধ্যে তারা হলো 14.8%, আর জেনারেশন বেবি বুমার যারা 58 থেকে 76 এরা হলো 8.7%, আর বাকিগুলো হচ্ছে সাইলেন্ট আর গ্রেটেস্ট জেনারেশন। তো এই জেনারেশন গুলো আর তাদের সূচকগুলো যদি আমরা হিসাব নিকাশ করে দেখি তাহলে আমরা একটা সুবিধা পাই। সুবিধাটা কি? জনসংখ্যা থেকে যে সুবিধা পাওয়া হয় সেটার নাম হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে সোজা কথায় হচ্ছে প্রফিট। প্রফিট তো বুঝেন না, লাভ, মুনাফা। আর ডেমোগ্রাফি হলো কি? জনসংখ্যা বিষয়ক। তাহলে এই জনসংখ্যা বিষয়ক যে সুবিধা, থ্যাংক ইউ সো মাচ, জনসংখ্যা বিষয়ক যে সুবিধা if and then sleep on the bus seat next on, আচ্ছা চমৎকার। আচ্ছা স্যাডলি আর গেনজি, আচ্ছা ওকে, যেটা বলছিলাম জনসংখ্যা থেকে যে আমরা সুবিধা পাই, একটা দেশ যে সুবিধা পায় তাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এটা কি? এই মুহূর্তে আপনাদের একটু অনেক ধৈর্যের দরকার হবে প্লিজ। আপনার আশেপাশে একটা শয়তান এসে আপনাকে ডিমোটিভেট করতে পারে যে ঘুমিয়ে যাও, কিংবা বলতে পারে আর কত, আপনি ওরে বলেন দূর হ শয়তান, এটা বলে শুরু করেন, কথা শোনেন। তাহলে জনসংখ্যা থেকে যে সুবিধা পাই তার নাম কি হচ্ছে? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তাই না? আচ্ছা, এর মানেটা ব্যাপারটা আমি আরেকটু সুস্পষ্ট করি। ধরেন 100 জন লোক, এর মধ্যে আমি ধরে নিলাম 66 জন লোক আছে যারা কাজ করতে পারে, অ্যাক্টিভ, এবং এদের বয়স হচ্ছে 15 থেকে 64-র মধ্যে। এরা চাইলে কোনো না কোনো কাজে যুক্ত করা যায় এদেরকে। আর 44%, বাকি 44 জন যদি বলি, এরা হলো ডিপেন্ডেন্ট। মানে কি? ডিপেন্ডেন্ট বলতে বোঝাচ্ছে এদের মধ্যে দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণীর বয়স হচ্ছে 0 থেকে 14, শিশু, এরা তার কোনো কাজ করতে পারে না, এরা বাবা মাদের উপর নির্ভরশীল। আরেকটা শ্রেণী হলো যাদের বয়স 65+, 65-র ঊর্ধ্বে, যারা কি বৃদ্ধ, তাদের কর্ম করার মতো এনার্জি, শক্তি নাই। তো বাংলাদেশের বর্তমান চিত্রটা হলো, বাংলাদেশে প্রতি 100 জনের মধ্যে দেখা গেছে যে এই 66% বা 66% লোক হচ্ছে অ্যাক্টিভ, আর 44% লোক হচ্ছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ 0 থেকে 14 এবং 65+ বয়সী লোক। এটা একটা দেশের জন্য সুখের খবর। কেন? কারণ স্বাভাবিকভাবে একটা পরিবারে যদি বেশিরভাগ মানুষ আয় করার মতো সক্ষম হয় তাহলে ওই পরিবারের অর্থনীতিতে কি আসবে? সচ্ছলতা আসবে। পক্ষান্তরে যদি একটা পরিবারে বেশিরভাগ মানুষই একটা মানুষের ঘাড়ে বসে খায়, নির্ভরশীল হয়, তাহলে সেই পরিবার চলতে কিন্তু একটু কষ্ট হবে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশের জন্য গুড নিউজ হলো যে বাংলাদেশের 66% পিপল হচ্ছে অ্যাক্টিভ, এবং এই লোকগুলো সংখ্যা বেশি হওয়ার কারণে বাংলাদেশ যে জনসংখ্যা থেকে সুবিধা পাচ্ছে, দিস ইজ কল্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। হাউএভার আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্পর্কে আজকে লিখব। আমরা এই বাক্যটা অনুবাদ করব, এটা অনুবাদ করব, এটা অনুবাদ করব, এটা অনুবাদ করব, ক্লাস শেষ করব। এই ধৈর্য যার আছে তাদের জন্য বাকি সেশনটুকু অপেক্ষা করতেছে। ধৈর্য নাই, লিভ নেন। চাপ হচ্ছে, একসাথে চাপ তো হবেই। ভালো কিছু শিখবেন, চাপ তো হবেই। আমি ভাত খাই, আই ইট রাইস, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এগুলো দিয়ে আর কতদিন? এগুলো দিয়ে কাজ হবে না, এখানে আসতে হবে। চলেন আমরা এবার এই বাক্যগুলোকে ট্রান্সলেট করব। আপনারা নীরব দর্শক, আর আমি যা দেখাবো আপনারা একটু দেখবেন।
এর ইংলিশটা এখন লিখতে হবে না, লেখা শেষ হলে আমি সরে দাঁড়াবো, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঝামেলা শেষ। এখন পূর্ণ ফোকাস রাখেন আমার অনুবাদ কৌশলের দিকে। কেমন, কি আছে এখানে? বাংলাদেশ বর্তমানে ৬৩% কর্মক্ষম জনগোষ্ঠীর দ্বারা সৃষ্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা উপভোগ করছে। শোনেন, আমাদের টার্গেট এখন এইখান থেকে এই পর্যন্ত। কারো নিজের মতো করে এই দিকে ভাবার দরকার নেই, এগুলোর দিকে তাকাবেন না, তাকাইলে আপনার বুঝতে কষ্ট হবে, তখন আমি দায়ী না। বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক সুবিধা কি, এটা আমরা জানবো, পাশাপাশি আমরা অনুবাদ কৌশল শিখবো, মানে একসাথে ফোকাস রাইটিং এবং বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন দুটোই শেখা হবে এই পর্বে। চলুন আমরা দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাক্য লেখা আছে, বাংলাদেশ বর্তমানে ৬৬% কর্মক্ষম জনগোষ্ঠীর দ্বারা সৃষ্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা সুবিধা উপভোগ করছে। এটা একটা বাক্য, এদিকে আরো বাক্য আছে, এগুলোর দিকে এখন নজর দেওয়ার দরকার নেই, আমরা আগে প্রথম বাক্যটা নিয়ে অনুবাদ করব। আমি সবসময় যেটা বলি, একটা বাক্যকে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে গেলে সবার আগে আমাদের কাজ হলো বাক্যের ভার্ব খুঁজে বের করা। আমি মজা করে বলি, কান টানলে যেমন মাথা আসে, ভার্ব টানলে সাবজেক্ট আসে, অবজেক্ট আসে। চলুন আমরা ভার্বকে খুঁজে বের করি। এই বাক্যের ভার্বকে, এই বাক্যের ভার্ব হলো উপভোগ করছে। একটু মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে আমার কথা শুনবেন প্লিজ। ভার্ব হলো উপভোগ করছে। আমি যদি প্রশ্ন করি যে কে উপভোগ করতেছে, উত্তর আসে কিন্তু বাংলাদেশ। তার মানে বাংলাদেশ এখানে বাক্যের সাবজেক্ট। অর্থাৎ একটা বাক্যকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা হলো বাক্যের সাবজেক্ট। আবারও বলি, একটা বাক্যকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটি হলো বাক্যের কি, সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ। এবার ভার্বকে প্রশ্ন করব কি উপভোগ করতেছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা হলো বাক্যের অবজেক্ট। আমি যদি বলি কি উপভোগ করতেছে, উত্তর হলো, ছোট্ট করে যদি বলি কি উপভোগ করতেছে, উত্তর হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা সুবিধা। এবার ধমক দিয়ে বললাম, আরে ভাই কঠিন করে বলেন কেন, সহজ করে বলেন, কিসের ডেমোগ্রাফিক বুঝি না, বুঝায় বলেন। তখন কি করবেন? তখন আপনি বলবেন যে ৬৬% কর্মক্ষম জনগোষ্ঠীর দ্বারা সৃষ্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা সুবিধা, এটাই বাংলাদেশ ভোগ করতেছে। ও আচ্ছা, এবার তো বুঝলাম। এই বাক্যের আর কিছুই বাকি রইল না। আপনি সাবজেক্ট ধরে ফেলছেন, ভার্ব ধরে ফেলছেন, অবজেক্ট ধরে ফেলছেন, এখন শুধু ইংলিশে রূপান্তর করবেন। ভাবছেন অনেক ওয়ার্ড লাগবে, কিচ্ছু লাগবে না, শুধু আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। এটা কতটা সহজ হবে আপনি বলবেন। এটা কি পানির মতো সহজ নাকি দুধের মতো সহজ, এগুলো আমি বলবো না, এটা আপনি কমেন্ট করে যাবেন। তাহলে আমার সাবজেক্টটাকে বাংলাদেশ, তো আমি আগে লিখে ফেললাম বাংলাদেশ। ধৈর্য নিয়ে আমার কথা শুনবেন প্লিজ। সাবজেক্ট, ভার্ব কোনটা, উপভোগ করছে মানে করতেছে। যেমন আমি ভাত খাচ্ছি, এর ইংলিশ কি, আই অ্যাম ইটিং রাইস, তাই না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপভাবে উপভোগ করছে বা উপভোগ করতেছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কি লাগবে, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর লাগবে, মূল ভার্বের সাথে আইএনজি লাগবে। তাহলে আমার এখানে ইজ দিলাম, এবার মূল ভার্বের সাথে আইএনজি। উপভোগ করার ইংলিশ কি, এনজয়, তাই না, তো আমি দিলাম এনজয়িং। অনেক ওয়ার্ড লেখা যায়, আপাতত আমি যা বুঝাই এটা বুঝেন। সাবজেক্ট পেয়েছি না, ভার্ব পেয়েছি না, এবার কি দরকার, অবজেক্ট দরকার। কি উপভোগ করতেছে বাংলাদেশ, যেন 66% কর্মক্ষম জনগোষ্ঠীর দ্বারা সৃষ্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। অবজেক্টটা সাইজে বড়, কথার সমস্যা নেই। আমি বলেছি, সবসময় বলি, আবারও বলি, আর কত বলবো, সাবজেক্ট কিংবা অবজেক্ট যদি সাইজে বড় হয়, দৈর্ঘ্যে বড় হয়, তাকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। মনে থাকবে, সাবজেক্ট কিংবা অবজেক্ট যদি দৈর্ঘ্যে বড় হয়, তাকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে আমাদের পেছনের পার্টটা কি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আচ্ছা, তাহলে আমি লিখলাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ওকে, আমার লেখা শেষ, ডিভিডেন্ড, ডিভিডেন্ড। ওকে, এবার আমি পেছন থেকে আসবো। এবার তার আগের শব্দটা কি, সৃষ্ট। সৃষ্ট মানে সৃষ্টি করার ইংলিশ কি, ক্রিয়েট, তাই না। আচ্ছা, ক্রিয়েটের ইংলিশ কি যেন, ক্রিয়েট তো নিজেই ইংলিশ, মাথা ঠিক নেই আমার, মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখবো কি, ক্রিয়েটেড। প্রশ্ন হলো কেন ক্রিয়েটেড, মনে আছে গত ক্লাসে বলছিলাম, কোন নাউনের পাশে যখন আমরা এরকম একটা ভার্ব ব্যবহার করব, সেই ভার্বটার সাথে আইএনজিও যোগ করা যেতে পারে, যাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। আবার V3 মানে পাস্ট পার্টিসিপলও ব্যবহার করতে পারি।
মনে রাখবেন কোন নাউনকে যখন আপনি এক্সপ্লেইন করতে যাবেন, কোন নাউনের লেজ যখন আপনি বড় করতে যাবেন, তখন ওই নাউনের পাশে যদি আপনি কোনো ভার্ব ব্যবহার করেন, সেই ভার্বটা ফাইনাইট ভার্ব হবে না, নন ফাইনাইট হবে। সেই ভার্বের শেষে আইএনজি যোগ হতে পারে, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। কখন কোনটা করব? যদি আপনার মনে হয় যে এই নাউন নিজে নিজেই এই ঘটনাটা ঘটাচ্ছে, ওই নাউন যদি নিজে নিজে এই ঘটনাটা ঘটায়, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। আর যদি মনে হয় যে না, নাউন নিজে নিজে ঘটনাটি ঘটাতে পারে না, তখন হবে পাস্ট পার্টিসিপল। ধরেন আমি বললাম দ্য ম্যান, দ্য ম্যান, দ্য ম্যান স্ট্যান্ডিং দেয়ার, মানে ওইখানে দাঁড়ানো লোকটা, ইজ মাই ব্রাদার, আমার ভাই। এখানে আমি আইএনজি কেন দিলাম? কারণ ওই লোকটা নিজেই দাঁড়িয়ে আছে। তাহলে আমি বলছি নাউনের পাশে ভার্ব ব্যবহার করলে যদি মনে হয় নাউন নিজে নিজে ওই কাজটা করে, তাহলে ভার্ব আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল, নিজে নিজে না করলে পাস্ট পার্টিসিপল। সো বুঝতেই পারছেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কখনো নিজে নিজে সৃষ্টি হয় না, কোনো কিছুর দ্বারা প্রভাবে সৃষ্টি হয়। তাই এখানে ক্রিয়েটিং না, এখানে হবে ক্রিয়েটেড। আচ্ছা, তাহলে আমরা এটুকু আশা করি বুঝে গেলাম সবাই। এবার দ্বারার ইংলিশ, সৃষ্টর ইংলিশ হলো পেছন থেকে আসবো। এবার হলো দ্বারা, দ্বারার ইংলিশ কি? বাই। ওকে, আমি বাই দিলাম। এবার কিসের দ্বারা? কর্মক্ষম জনগোষ্ঠী। কর্মক্ষম মানে কি? অ্যাক্টিভ। তাহলে আমি লিখলাম যে অ্যাক্টিভ পিপল, তাহলেই হবে। এবার এখানে একটা সংখ্যা দেওয়া আছে, কত? 66%। এটাকে সামনে রাখতে হবে, 60% অ্যাক্টিভ পিপল। হয়ে গেছে না? বাট ধৈর্য কতটুকু লাগছে খেয়াল করছেন? একটা একটা করে ধরে ধরে ধৈর্য লাগবে। আমার কথা, আপনাকে আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর বস বানাতে পারবো, শর্ত একটা, আপনার ধৈর্য নিয়ে আমার কাছে আসতে হবে এবং একটা স্টুডেন্টের মন মানসিকতা নিয়ে আসতে হবে। মানে আমার কোর্সে ভর্তি হয়ে ভাব নেওয়া যাবে না, আমি একদমই পছন্দ করি না। আসবেন লার্নারের মেন্টালিটি নিয়ে, আপনি লার্নার, শিখতে আসছেন, অবশ্যই নিজের মতামত এক্সপ্রেস করবেন, কিন্তু আমারে শেখাইতে আইসেন না। আমার অনেক শেখার আছে আমি জানি, বাট আমি কার কাছে শিখবো সেটা আমি সিলেকশন করব। অনেক স্টুডেন্ট আসে আমাদের কোর্সে আমাকে শেখাতে, আমি কোর্স ফি ফেরত দিয়ে গ্রুপ থেকে সরাই দেই। জাস্ট আমার কাছে মনে হয় একটা ঝামেলা, আপদ। মতামত শেয়ার করব, কিন্তু আমি কাউকে কেন বুঝাতে যাব যে এটা এভাবে না করে এভাবে করেন? মতামত দিব, স্যার এটা করলে কেমন হয়। যদি সে মতামত রিসিভড হয়, দ্যাটস গুড। যদি রিসিভ না হয়, আমরা কারণ জানতে পারি যে কেন এটা হচ্ছে না। এটাই তো ভদ্রতার লক্ষণ। কিন্তু অনেক অভদ্র আসে, আমার কোর্স কোঅর্ডিনেটর করে কি, কোর্স ফি ফেরত দিয়ে ভর্তি বাতিল করে দেয়। আমরা অনেক বাতিল করছি এরকম। ফলে লাভ হয় কি? যারা আমার কোর্সে এখন পর্যন্ত আছেন, ভর্তি হয়েছেন, আমি কিছু ভালো মনের মানুষ পাই, যারা হতে পারে মেধাবী না, কম মেধাবী, অত ব্রিলিয়ান্ট না, ট্যালেন্টেড না তথাকথিত, কিন্তু এরা ভালো মানুষ। আর এদের জন্য আমার এত আয়োজন। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা যেমন কম, আমার ক্লাসেও ভিউয়ারের সংখ্যাই কম, এটাই বাস্তব। কারণ আমার কোর্স করতে আসার জন্য ভালো মানুষ লাগবে, ভালো মানুষরা আসে, বদ মানুষগুলো এখানে আসবে না। মূল কথায় আসে, আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন তো? ভুল বলেছি? তাহলে আমি আরেকবার বুঝাই দেই ভাই, একটু মনোযোগ দেন প্লিজ। তাহলে আমার সাবজেক্ট কে? বাংলাদেশ, এটা আমার সাবজেক্ট। ভার্ব কোনটা? ইজ এনজয়িং। অবজেক্ট কোনটা? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ক্রিয়েটেড বাই 66% অ্যাক্টিভ পিপল, এটা হলো আমার অবজেক্ট। এখানে তাহলে আমার দা লিখলে ভালো হয় না? কারণ এই টার্মটাকে আমি খুব স্পষ্ট করে ব্যাখ্যা করছি যে 66% লোকের দ্বারা, তাহলে দা দিলে ভালো হয়, তাই দা দিলাম। বাংলাদেশ ইজ এনজয়িং দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ক্রিয়েটেড বাই 66% অ্যাক্টিভ পিপল। এখন আমার একটা টাইম ছিল কি বর্তমানে, আমি চাইলে ওটাকে শুরুতেই লিখতে পারি, তাহলে আরো ভালো হয়। আমি শেষেও লিখতে পারি, বাট আমি শুরুতে লিখতে পারি যেন জায়গাটা আমি ফাঁকা রেখেছি, এট প্রেজেন্ট। ব্যাস। সত্যি করে বলেন তো, আসলে কি বাক্যটা কঠিন ছিল? একদমই না। আপনারা শুধু অযথা ভয় পান। আমি সবসময় বলি আমি আছি তো, ভয় পান কেন? প্রথম বাক্যটা আমাদের হয়ে গেল। এবার চলেন আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। অ্যাকচুয়ালি কারেক্ট, রাইট বানান হবে ওকে, RIGHT, রাইট। ওকে, ওরা দাদা পণ্ডিত, ঠিকই, গুড আইডিয়া, দ্যাটস ট্রু। ওকে ফাইন। ওকে, তাহলে এবার আমরা পরের বাক্যে যাই। আমি যে বাক্যটা মুছে দিয়েছিলাম, আপনাদের মনোযোগ যেন ওদিকে না যায়, সেটাকে আমি আবার আনভেইল করতে যাচ্ছি। আই এম গোয়িং টু আনভেইল দ্য সেন্টেন্স।
দ্য সেকেন্ড সেন্টেন্স। তাহলে আমার প্রথম সেন্টেন্সের কাজ শেষ। শেষ। আমি আমার ক্লাসে স্টুডেন্টদের কাছে প্রচুর মতামত নেই, অ্যাপ্রিসিয়েট করতে জানি আমি, কারণ আমি জানি আমি বড় পণ্ডিত না, আমার স্টুডেন্টরাও আমার থেকে অনেক বেশি জানে, এরকম অনেক স্টুডেন্ট আছে। এগুলো আমার নিতে ভালো লাগে, কিন্তু পাকনামি দেখাতে আসলে সহ্য করতে পারি না। এটা আমার একটা খারাপ গুণ, কিছু করার নেই। এখানে আসি এছাড়াও। এবার বলছি কি এছাড়াও, তাই না? এছাড়াও এর জন্য আমরা কি দিব এবার? সেই আমাদের অ্যাডিশন বুঝায় যে কানেক্টর গুলো, সেগুলো দিব। তাহলে আমি এখন কি লিখবো? এছাড়াও। তাহলে আমি কি লিখতে পারি? মোর ওভার। দিলাম মোর ওভার। আচ্ছা, মোর ওভার, এছাড়াও। আচ্ছা, মোর ওভার। এবার আমরা এই বাক্যটা নিয়ে কাজ করি। দেশটির সবচেয়ে বেশি রপ্তানি আয় করা পোশাক শিল্প অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এক বিরল সুযোগ সৃষ্টিকারী এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে। ওয়াও, ভয় পাচ্ছেন? একদম কিছু নাই, বাক্যের কিচ্ছু নাই ভাই। তিনটা পার্ট আছে, আপনি শুধু ভার্ব খুঁজে বের করেন। আপনারা বলুন তো এই বাক্যের ভার্ব কোনটা, এই দ্বিতীয় বাক্যটির ভার্ব কোনটি? কে বলতে পারবেন প্লিজ? এই দ্বিতীয় বাক্যটির ভার্ব কোনটি আপনারা বলুন তো, আমি একটু শুনি। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স? হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স? ভার্ব হলো কাজে লাগাচ্ছে বা ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে, এটা ভার্ব। এখন যদি আমি বলি কে কাজে লাগাচ্ছে, আমি যদি বলি কে কাজে লাগাচ্ছে, কি বলবেন? পোশাক শিল্প, তাই না? পোশাক শিল্প। এখন যদি বলি ভাই আমি মূর্খ মানুষ, একটু বুঝাই সুঝাই বলো ভাই কোন পোশাক শিল্প, তখন আপনি কি বলবেন? না, আপনাকে নিয়ে আর পারা যাচ্ছে না, তাহলে এবার কান খুলে শুনুন, হ্যাঁ বলুন কোন পোশাক শিল্প বলুন। তখন কি বলবেন? বলবেন যে দেশটির সবচেয়ে বেশি রপ্তানি আয় করা পোশাক শিল্প, ওই পোশাক শিল্পের কথাই বলছি। ও আচ্ছা দাদা, এবার বুঝলাম, বুঝলাম। তবে কৌশলটা কি? আগে আপনি ভার্ব খুঁজবেন, ভার্বকে ছোট্ট করে প্রশ্ন করবেন, কে কাজে লাগাচ্ছে বলো তো, কে কাজে লাগাচ্ছে? কে? আবার পোশাক শিল্প। প্লিজ বলো না কোন পোশাক শিল্প। তখন আপনার মনে হবে পোশাক শিল্পের ব্যাখ্যা করার জন্য যা যা এখানে ব্যবহার করা হচ্ছে পুরোটাই বাক্যের সাবজেক্ট। তার মানে দেশটির সবচেয়ে বেশি রপ্তানি আয় করা পোশাক শিল্প, পুরোটাই হলো বাক্যের কি? সাবজেক্ট। ভয় পাচ্ছেন? একদমই না, ভয় পাবেন না। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এবার অবজেক্ট। আচ্ছা, এই যে পোশাক শিল্প কাজে লাগাচ্ছে, আচ্ছা এবার বলো তো শোনা, কাকে কাজে লাগাচ্ছে? কাকে? কাকে আবার? কাকে কাকে কাজে লাগাচ্ছে বলো? এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাচ্ছে। না, তুমি সবসময় কঠিন করে বলো, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে বলছো এটা কোন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাকে বুঝায় বলো এবার। তখন কি বলবেন? তখন বলবেন আচ্ছা ঠিক আছে, শোনো, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এক বিরল সুযোগ সৃষ্টি করছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটার কথা বলা হয়েছে। ও আচ্ছা, তাহলে কাকে কাজে লাগাচ্ছে? অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এক বিরল সুযোগ সৃষ্টিকারী এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে। ওরে বাবা, এত কঠিন? হ্যাঁ কঠিন লাগবে তো, কঠিন হতে হবে, কিন্তু বুঝতে কি কঠিন লাগতেছে? আরে ভাই আপনাকে প্রশ্ন করছি, বুঝতে কি কঠিন লাগতেছে? কথা বলেন, কঠিন লাগতেছে? জানাবেন। তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, তাই না? এখন শুধু লেখার পালা। আগে প্ল্যান করতে হবে, তারপর লিখবো। এখন সমস্যা কি? সাবজেক্টটা সাইজে বড়, অবজেক্টটা সাইজে বড়। কতবার বলবো? যা কিছু দৈর্ঘ্যে বড় পেছন দিক থেকে অনুবাদ করো, সূত্র একটাই। সম্ভবত এই সূত্র ইএনজি লার্নিং এর প্ল্যাটফর্মে আপনারা প্রথম শুনেছেন, সম্ভবত, আমি নিশ্চিত না, আমি দাবি করব না এটার আমি জনক ক্রিয়েটর, তবে আমার ধারণা যা দৈর্ঘ্যে বড় তাকে পেছন থেকে অনুবাদ করো, এই সূত্র সম্ভবত আমারই ক্রিয়েট করা, সম্ভবত। আপনারা জানাবেন এর আগে কখনো শুনছেন কিনা এই দামি কথাটা। তাহলে এবার আমার সাবজেক্টটা হচ্ছে
দেশটির সবচেয়ে বেশি রপ্তানি আয় করা পোশাক শিল্প। পুরোটাই সাবজেক্ট, সাবজেক্ট সাইজে বড়, পেছন থেকে অনুবাদ করব, তাহলে আমি লিখব পোশাক শিল্প। দা গার্মেন্ট ইন্ডাস্ট্রি। এখন শেষ হয়েছে না, পেছন থেকে আসবেন। এবার পোশাক শিল্পের আগের শব্দটা কি? আয় করা। আয় করার ইংলিশ কি? আর্ন। কিন্তু ভাই আমি তো বলেছি যে সাবজেক্ট কিংবা অবজেক্টে আমরা যে নাউনটা ব্যবহার করব, সেই নাউনের পাশে যদি আমি কোনো ভার্বকে বসাই ফ্রেজ হিসেবে, যেমন এই পুরোটা মিলে তো আমার একটা বাক্য না, পুরোটা মিলে আমার একটা অবজেক্ট, সাবজেক্ট, একটা ফ্রেজ। এরকম কোন ফ্রেজের ভেতরে যখন আমি নাউনের পাশে কিছু লিখবো, অবশ্যই আমাকে ভার্বটা আইএনজি করতে হবে বা ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তার মানে এখানে আর্ন হবে না, এখানে কি হবে বলেন তো? আর্নিং হবে। কি হবে? আর্নিং। কেন? কারণ এই পোশাক শিল্প নিজেই এই কাজটা করতেছে, আয় করতেছে, আর্নিং। এবার সবচেয়ে বেশি রপ্তানি আয়, তাহলে আমি লিখবো যে মোস্ট অফ দা এক্সপোর্ট ইনকাম, বা আপনি মোস্ট এক্সপোর্ট ইনকামও লিখতে পারেন। মোস্ট অফ দ্য এক্সপোর্ট ইনকাম। ওকে, তাহলে দেশটির অফ দ্য কান্ট্রি। কি সুন্দর সাবজেক্টটা হয়ে গেল না? কথা বলেন, সুন্দর লাগতেছে কিনা? এবার আসি ভার্ব। ভার্ব কি? ভার্ব হলো কাজে লাগাচ্ছে। লাগাচ্ছে, লাগাক না, সমস্যা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিলেই হলো। তাহলে এম ইজ আর লাগবে, তাহলে আমি দেবো ইজ। আর তো দেওয়া যাবে না, কারণ আমার তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যত বড় হোক না কেন, ভার্ব বসে প্রথম নাউন অনুসারে। ইজ ইউটিলাইজিং, ইজ ইউটিলাইজিং, কাজে লাগাচ্ছে। এটা এমনি একটু ফাঁকা রাখলাম, এটাকে ইগনোর করেন, সমস্যা নেই। ভার্ব হলো। এবার সে অবজেক্ট, কাকে কাজে লাগাচ্ছে? কাকে, কাকে বলো তো, কাকে কাজে লাগাচ্ছে? উত্তর হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এক বিরল সুযোগ সৃষ্টিকারী এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাচ্ছে। লিখতে হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তাহলে আমাকে লিখতে হবে দিস ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। পেছন থেকে আসতে হবে কিন্তু। এবার সৃষ্টিকারী, সৃষ্টি করার ইংলিশ কি? ক্রিয়েট। বাট ওই যে নাউনের পাশে, তাহলে আমি এখানে আইএনজি দিব। কেন? কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিজেই এগুলো সৃষ্টি করতেছে, মানে এই সুযোগগুলো সৃষ্টি করে দিচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডই। তাহলে আমি দিলাম ক্রিয়েটিং, সৃষ্টিকারী। কি? এক বিরল সুযোগ, আর রেয়ার অপরচুনিটি, অর্থাৎ যে সুযোগটা সহজে পাওয়া যায় না, অপরচুনিটি। এবার সে জন্য, পেছন থেকে কিন্তু আসতেছি, কি ধৈর্য লাগে দেখেন, কি ধৈর্য লাগে। জন্যর ইংলিশ কি? ফর, জন্য। এবার কিসের জন্য? অর্থনৈতিক প্রবৃদ্ধি ওই দেশটার, ফর দা ইকোনমিক গ্রোথ, ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমার ভীষণ ভালো লাগতেছে ভাই, আমি জানি না আপনাদের ভালো লাগতেছে কিনা। আই এম এনজয়িং আ লট, বিলিভ মি। আমি যখন কাউকে একটু ভালো করে শেখাইতে পারি, আমার ভীষণ ভালো লাগে। মনে হচ্ছে যে হ্যাঁ, আমি কিছু একটা করতেছি, আই এম কুকিং সামথিং, এটা আমার মনে হয় বারবার। আপনাদের কেমন লাগছে জানাবেন, জানাবেন প্লিজ। কি সুন্দর একটা বাক্য হলো। At present, Bangladesh is enjoying the demographic dividend created by 66% active people. Moreover, the garment industry earning most of the export income of the country is utilizing this demographic dividend, creating a rare opportunity for the economic growth. সবই ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, বাট একটা ওয়ার্ড ব্যাপকভাবে আমি মিস করছি, ইচ্ছা করে মিস করছি। ওইটাকে আমি ভার্বের সামনে বসাই দিব। আমি লিখতে পারি ইজ ম্যাসিভলি, গ্রেটলি, লার্জলি লিখতে পারেন। Sir, you are not only learning English but also teaching a well behavior. Thank you so much, Kautsar Shah ভাই। কদিন আর বাঁচবো? মরার পর যেন মানুষ গালি না দেয়, আর বেঁচে থাকতে যেন গালি না শুনতে হয়,
এই দুইটা জিনিস যদি মানুষ চিন্তা করে যে বেঁচে থাকতে যেন কারো গালি শুনতে না হয়, প্রকাশ্যে বা গোপনে যেন কেউ আমার গালি দিতে না পারে, আর মরার পর যেন আমাকে কেউ গালি না দেয়, মানুষ যদি জীবনে এই দুইটা লক্ষ্য নিয়ে চলে, আমার মনে হয় তার পাপের পরিমাণ কমে আসবে, পুণ্যের পরিমাণ বাড়বে। টার্গেট জাস্ট দুইটা, আমাকে বেঁচে থাকতে যেন কারো গালি শুনতে না হয়, মরার পর যেন কাউকে গালি দিতে না হয়। এনাফ, আর জীবনে লক্ষ্য দরকার নাই, পাপ কমানোর জন্য এটা যথেষ্ট। অনেক মজা, মধুর মতো লাগতো। ওই কিরে, মধু মধু রসমালাই না আব্দুল মালিক? এক্সপোর্টের পর ইনকাম কেন হয়েছে? আচ্ছা, এক্সপোর্ট মানে হচ্ছে যা রপ্তানি করে, আর ইনকাম মানে হচ্ছে আয়, তাই আমরা লিখছি এক্সপোর্ট ইনকাম। এই লক্ষ্মী সোনারা, এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তো প্লিজ, টেক আ স্ক্রিনশট অ্যাজ সুন অ্যাজ পসিবল। স্যার আমি তো ইকোনমিক ডেভেলপমেন্ট লিখছিলাম, এটা কি কোনো সমস্যা নেই ডিয়ার? ইকোনমিক ডেভেলপমেন্ট লেখা যাবে, যাবে। সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন প্লিজ। নাফিস, আঞ্জুম, আখি, আকরামুল, মালিক, ইয়াসিন, আরফাত, কাউচার, বৈদ্যস, হানিফ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, দাদা থ্যাংক ইউ সো মাচ। সুকান্ত কুন্ডু, ইজি লাগছে অনেক না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার ক্লাসে ফার্স্ট ফিনেন্সি, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত সুন্দর সুন্দর কথা লিখেন, আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। মানে আপনারা এত সুন্দর করে প্রশংসা করতে জানেন, আমার হিংসা হয়। আমি কেন পারি না মানুষের এত সুন্দর করে প্রশংসা করতে, যেন আমার হিংসা হয় সত্যি। অনেক কিছু শিখতেছি আপনাদের কাছে। নুসরাত রিমা, থ্যাংক ইউ সো মাচ। ডান না? আমরা একটু আর একটা বাক্যে যাব প্লিজ। হ্যাঁ, অনেকক্ষণ ছিলেন, আর একটা বাক্য মনোযোগ দেন, এটা লিখে রাখবেন। হ্যাঁ, এবার আসি আমরা পরের বাক্যে। কি বলছে ভাইয়া? বেশি সময় লাগবে না, হয়ে গেছে। অতিরিক্ত ভাবে, মানে যদি আমরা আরো বাড়িয়ে বলতে চাই, ইন এডিশন, ইন এডিশন, অতিরিক্ত ভাবে। আচ্ছা, সঠিকভাবে দক্ষতা অর্জনকারী এই কর্মক্ষম জনগোষ্ঠী শিল্প, প্রযুক্তি ও সেবা খাতে এক বিশাল পরিবর্তন আনতে পারে। এই বাক্যটা আমরা ট্রান্সলেট করব। প্রথমে আমরা কি খুঁজবো? ভার্ব খুঁজবো। ভার্ব, হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স? দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স ইজ আনতে পারে। এখন আমরা প্রশ্ন করব, কে আনতে পারে? কে কে আনতে পারে? এই জনগোষ্ঠী। আরে ভাই বলেছি তো, আমাকে বুঝায় বলতে হবে কোন জনগোষ্ঠী। কি বলবেন? তখন বলবেন সঠিকভাবে দক্ষতা অর্জনকারী এই কর্মক্ষম জনগোষ্ঠী। তার মানে এই পুরোটাই হচ্ছে বাক্যের কি? সাবজেক্ট। এবার আসি ভার্ব। আপনারা জিনিস খেয়াল করেছেন, আমি সবসময় একটা নাউনের পাশে একটা ইনফরমেশন যোগ করার চেষ্টা করি, কারণ অল্প পরিসরে আপনি যখন ফোকাস রাইটিং এ যাবেন, আপনাকে অল্প পরিসরে অনেক তথ্য ঢুকাতে হবে। এই জন্য পার্টিসিপল ফ্রেজ শিখতে হবে। যাই হোক, আমার সাবজেক্ট এটা। আমি যদি বলি এই কর্মক্ষম জনগোষ্ঠী কি আনতে পারে, আপনি কি বলবেন? সিম্পলি পরিবর্তন, এক বিশাল পরিবর্তন। তার মানে এক বিশাল পরিবর্তন, এটা হলো আমার মূলত অবজেক্ট। চাইলে বাকিটাকেও অবজেক্ট ধরা যায়। আপনি বলতে পারেন শিল্প, প্রযুক্তি ও সেবা খাতে এক বিশাল পরিবর্তন, বা বলতে পারেন এইটুকু অবজেক্ট, বাকিটা অতিরিক্ত অংশ। যাই হোক, আমরা এখন সাবজেক্ট নিব। সাবজেক্ট কোনটা? সঠিকভাবে দক্ষতা অর্জনকারী এই কর্মক্ষম জনগোষ্ঠী। সাবজেক্টটা দৈর্ঘ্যে বড়, পেছন থেকে অনুবাদ করো। পেছনের পার্টটা কি? এই কর্মক্ষম জনগোষ্ঠী। এই কর্মক্ষম জনগোষ্ঠী, দিস অ্যাক্টিভ পপুলেশন অথবা অ্যাক্টিভ পিপল, এই কর্মক্ষম জনগোষ্ঠী। আপনি বারবার দিস না লিখে আপনি দাও লিখতে পারেন। দ্য অ্যাক্টিভ পিপল, দ্য অ্যাক্টিভ পপুলেশনও লিখতে পারেন। তাহলে আমার এই পার্টটুকু হলো। এবার অর্জনকারী। অর্জন করার ইংলিশ কি যেন? অ্যাচিভ, তাই না? কিন্তু আপনার নিশ্চয় মনে আছে, নাউনের পাশে ভার্ব বসালে সেই ভার্বকে পার্টিসিপল করতে হবে। কি করবো বলেন তো? অ্যাচিভিং নাকি অ্যাচিভড, কোনটা লিখবো? কমেন্টে জানান তো আমাকে। এখানে আমার এখানে অ্যাচিভিং লেখা উচিত নাকি অ্যাচিভড লেখা উচিত? প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল জানাবেন। অ্যাচিভিং নাকি অ্যাচিভড?
অ্যাচিভিং, কারণ ওরা নিজেরাই অর্জন করছে। অর্জনকারী কি? অর্জনকারী দক্ষতা সঠিকভাবে। অ্যাচিভিং স্কিল প্রপারলি। রাইট, আপনারা ঠিক ধরেছেন। তাহলে এতক্ষণ ধরে পুরোটাই আমরা কি করলাম? বাক্যের সাবজেক্ট নিলাম, পুরোটাই সাবজেক্ট নিলাম। পুরোটাই বাক্যের কি ছিল ভাইয়া? কি ছিল? পুরোটাই সাবজেক্ট ছিল। সো আমার সাবজেক্ট হয়ে গেছে। এবার আমার ভার্ব দরকার। ভার্ব কোনটা? মূল ভার্ব হলো আনতে পারে। সো আমি এবার একটা ভার্ব নিব। আমার ভার্বটা হলো, ভার্বটাও সাইজে বড়। যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো। কে বলেছে? কে বলেছে এটা? যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো। কে বলেছে? লিখে যাবেন। তাহলে আনতে পারে, এটা আমি পেছন থেকে লিখবো। পারে, পারের ইংলিশ কি? ক্যান। এবার কি? আনতে, ক্যান ব্রিং। আচ্ছা, ক্যান হ্যাপেন, ঘটাতে পারে বা আনতে পারে। ভার্ব হয়ে গেল আমার। এবার আসি আমরা অবজেক্ট নিব। অবজেক্ট কি? এক বিশাল পরিবর্তন। তাহলে আ ম্যাসিভ চেঞ্জ বা ট্রান্সফরমেশন। একটা বিশাল পরিবর্তন আনতে পারে। বাহ, সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো, আর কে ঠেকায়? এবার বলো অতিরিক্ত অংশ কোনটা? অতিরিক্ত অংশ হচ্ছে এই যে শিল্প, প্রযুক্তি ও সেবা খাতে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর যত অতিরিক্ত অংশ আছে সেগুলোকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। তাহলে কোথায় পরিবর্তনটা আনবে? এই খাতের মধ্যে। তাহলে আমি লিখব ইন। ইন দিব কেন? কারণ কোন একটা স্থান বুঝালে ইন হয়, ইন। এখন দেখেন আমরা পেছন থেকে অনুবাদ করব, কিন্তু আমাদের সিকোয়েন্স মেনটেন করতে হবে। কিরকম? যার কথা আগে বলছে তার ইংলিশটা আগে হবে। আগে বলছে শিল্প, তাহলে আমাকে লিখতে হবে ইন দা ইন্ডাস্ট্রিয়াল, শিল্প। তারপর কি বলছে? প্রযুক্তি, টেকনোলজিক্যাল প্রযুক্তি। আচ্ছা, এবার বলছে কি? সেবা অ্যান্ড সার্ভিস, খাত, সেক্টর। কি সুন্দর একটা বাক্য হয়ে গেল না? কত সহজে হয়ে গেল বলা, কাঁপলো না একটুও গলা, কেঁপেছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমাদের পুরো বাক্যটা কি হয়ে গেল? In addition, the active people achieving skill properly can bring বা happen a massive change বা transformation in the industrial, technological and service sector. পরের বাক্যে যাই। ও থ্যাংক ইউ, কত সুন্দর সুন্দর কমেন্ট করছেন দাদা। লিখছে এত ভালো লাগছে, কি করে বুঝাবো জানি না। আমি যদি আপনার কাছ থেকে পারতাম, আমি 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 লিখতাম। আচ্ছা, পৃথিকে বলতাম যে আমি ইংলিশটা শিখছি। ও থ্যাংক ইউ দাদা, আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, এটাই আমার ভালো লাগা। আমি দিন দিন আপনাদের কাছে ঋণী হয়ে যাচ্ছি। আপনারা আমাকে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করতেছেন, আপনাদের অ্যাপ্রিসিয়েশনের কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি। এবার কি বলছে? শুধু তাই নয়। তাহলে কি লিখবো? নট অনলি দ্যাট, শুধু তাই নয়। তাহলে আমি এবার লিখবো পরের বাক্য। আচ্ছা, এটা দিয়ে শেষ করে দিব, ধৈর্য দেন। শুধু তাই নয়, তাহলে আমি লিখলাম যে নট অনলি দ্যাট, শুধু তাই নয়। ভাইরে ভাই, শুধু নট অনলি লিখলে মানে যে আপনাকে বাট অলসো লিখতে হবে এরকম কোনো সাংবিধানিক নিয়ম নেই। নট অনলির পাশেই বাট অলসো লিখতে হবে এরকম কোনো যথারীতি নিয়ম নেই। আপনি এটুকু লিখতে হবে, নট অনলি দ্যাট, শুধু তাই নয়। তাহলে আরো কি? এটা বলো ভাই। বলতে শুধু তাই নয়, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রবণতাও বাংলাদেশকে একটি টেকসই উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার মতো অর্থনীতিকে উন্মোচন করতেছে। ধরতে একটু কষ্ট হয়েছে আমি জানি, কোনো সমস্যা নেই, মনোযোগ দেন। আগে ভার্ব খোঁজেন। ভার্ব কোনটা? ভার্ব হলো উন্মোচন করতেছে। দেখছেন আমি ঠিক ধরে ফেলছি যে আপনার বুঝতে কষ্ট হচ্ছে, ঠিক কি না? সমস্যা নেই, আগে ভার্ব বোঝেন। ভার্ব কোনটা? উন্মোচন করতেছে। ছোট্ট করে প্রশ্ন করেন, কে উন্মোচন করতেছে আর কি উন্মোচন করতেছে, তাহলেই খেলা হয়ে যাবে। আমি যদি বলি কাকে উন্মোচন করতেছে, উত্তর হলো অর্থনীতিকে। আরে বাবা, কোন অর্থনীতিকে? এটা বুঝাই বলো। আচ্ছা, আমি তাহলে বলতেছি, বাংলাদেশকে একটা টেকসই
উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য বা নিয়ে যাওয়ার মতো যে অর্থনীতিটা দরকার সেই অর্থনীতিকে উন্মোচন করতেছে। ও আচ্ছা, এবার বুঝলাম, মানে অর্থনীতিকে উন্মোচন করতেছে। ওই যে আমরা যে বাংলাদেশকে চাই টেকসই উন্নয়নের মহাসড়কে নিয়ে যাব, ওই মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য যে অর্থনীতি লাগবে সেটাকে উন্মোচন করতেছে, এই তো? ইয়েস। ও থ্যাংক ইউ সো মাচ স্যার, অবজেক্ট বুঝে গেছি। এবার স্যার বলুন তো কাকে, মানে কে উন্মোচন করতেছে, এই খেলাটা কে খেলতেছে? আচ্ছা এইবার ঠিক আছে বলতেছি, এই খেলাটা খেলতেছে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণদের উদ্যোক্তা হওয়ার যে একটা প্রবণতা সেটা। ও আচ্ছা, তার মানে এই প্রবণতাটাই উন্মোচন করতেছে। কোন প্রবণতা? নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে আর তরুণদের উদ্যোক্তা হচ্ছে, এই জিনিসটার প্রবণতাটাই, মানে এখানে দুইটা জিনিস দায়ী আর কি উন্মোচন করার জন্য। কে কে? একটা হলো নারীর অংশগ্রহণ বৃদ্ধি, আর একটা হলো তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রবণতা। এই দুইটা জিনিস মিলে মিশে এটাকে উন্মোচন করতেছে। আচ্ছা, যেমন রহিম এবং করিম ভাত খায়, সাবজেক্ট কে? দুইজন না, রহিম এবং করিম। এখানেও সাবজেক্ট দুইজন, একটা হলো নারীর অংশগ্রহণ বৃদ্ধি এই কাজটা, আর একটা হলো তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রবণতা। ও মধু বুঝতে পারছি। কমলাকান্তের জবানবন্দিতে পড়ছেন না? মধু মানে কি? বুঝতে পারছি। বাংলাদেশের ডায়লগ ভাইরাল হয়েছিল, ওই কিরে মধু, কিন্তু এমনি এমনি আসে নাই, সেই কমলাকান্তের জবানবন্দি থেকে আসছে। সাহিত্য এভাবেই যুগে যুগে ছড়িয়ে যায়। দুঃখ, আমরা সাহিত্য বুঝি না, বুঝলেও পছন্দ করি না, পছন্দ করলেও পড়ি না, আমরা শুধু মুখস্থ করি। দুঃখ এখানে। আপনি নিশ্চিত থাকেন, যদি সাহিত্য আপনি না ভালোবাসেন, সংস্কৃতি পছন্দ না করেন, সাংস্কৃতিক বৈচিত্র্য যদি আপনি না মেনে নিতে পারেন, আপনি একটা কুয়োর ব্যাং, না বলবো না, আপনি একটা কুয়োর মধ্যে থাকবেন। এই জগৎটা সুন্দর, এটা ফিল করার জন্য আপনাকে সাংস্কৃতিক বৈচিত্র্য বুঝতে হবে, আপনাকে শিল্প বুঝতে হবে, আপনাকে সাহিত্য বুঝতে হবে, সাহিত্যিকদেরকে চিনতে হবে, সাহিত্যিকদের কদর করা শিখতে হবে, তাহলে পৃথিবী সুন্দর। যাই হোক, যেটা বলছিলাম, ভার্ব উন্মোচন করতেছে কাকে? বাংলাদেশকে একটি টেকসই উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার মতো অর্থনীতি। এটা হলো আমার অবজেক্ট। কে উন্মোচন করতেছে? দুইটা জিনিস, একটা হলো নারীর অংশগ্রহণ বৃদ্ধি, আর একটা হলো তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রবণতা। ওকে, তাহলে আমরা এখন সাবজেক্টটাকে নিব। সাবজেক্টটা সাইজে বড়, পেছন থেকে অনুবাদ করো, কথা সত্য, বাট সাবজেক্ট এখানে দুইজন ভাই। তাহলে কি করতে হবে? এই প্রথম অংশটাকে আগে লিখতে হবে। আপনি পেছন থেকে অনুবাদ করবেন, বাট যার কথা আগে বলছে তাকে আগে লিখতে হবে। অনুবাদ পেছন থেকেই করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে দা বৃদ্ধির ইংলিশ কি? রাইজ। তাহলে আমাকে লিখতে হবে দা অ্যাক্সিলারেশন লিখতে পারেন, অথবা রাইজ লিখতে পারেন। বৃদ্ধি অফ, কিসের বৃদ্ধি? নারীর অংশগ্রহণ, উইমেন্স পার্টিসিপেশন, উইমেন্স পার্টিসিপেশন, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, পার্টিসিপেশন মানে অংশগ্রহণ। তাহলে দ্য রাইজ অফ উইমেন্স পার্টিসিপেশন, নারীর অংশগ্রহণ বৃদ্ধি। এবার আসি এবং এর জন্য কি দেব? অ্যান্ড। আর হচ্ছে তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রবণতা, এটাও পেছন থেকে লিখতে হবে। প্রবণতা, টেন্ডেন্সি, দা টেন্ডেন্সি বা ট্রেন্ড অফ, সরি অফ দিব কেন? প্রবণতার আগে র আছে না, এই র এর ইংলিশ হচ্ছে অফ। এবার কি? উদ্যোক্তা হওয়া, হওয়ার ইংলিশ কি? বিকাম। তাহলে বিকাম থেকে কি হবে? বিকামিং। আপনাদের মনোযোগ কম, তাই বুঝতেছেন কম, মনোযোগ বাড়ান, বুঝবেন বেশি। প্রবণতার ইংলিশ ট্রেন্ড, এই র এর ইংলিশ হচ্ছে অফ, পেছন থেকে আসবো। হওয়ার ইংলিশ বিকাম, কিন্তু অফ হলো একটা প্রেপোজিশন, যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব আইএনজি হয়, তাই বিকামিং হয়ে গেছে। এবার উদ্যোক্তা, কারা উদ্যোক্তা হবে? তরুণরা। দ্য ট্রেন্ড অফ বিকামিং, উদ্যোক্তার ইংলিশ কি যেন? অন্টারপ্রেনার, ENTREPRENEUR, অন্টারপ্রেনার্স। কারা উদ্যোক্তা হচ্ছে? তরুণরা। আচ্ছা, তাহলে আমি এখানে এক কথা যদি লিখতে পারি ইউথ ট্রেন্ড, তাহলে খুব সুবিধা হয়, কারণ ওটা তো ওদের মাঝে, তাই না? ইউথ মানে তরুণদের, ট্রেন্ড প্রবণতা, কিসের প্রবণতা? অফ বিকামিং
entrepreneurs, the youth's trend of becoming entrepreneurs, তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রবণতা। এই দুইটা জিনিস হলো আমার বাক্যের কি সাবজেক্ট। এবার আসি আমরা ভার্ব। ভার্ব কোনটা? আমার ভার্ব কোনটা? আমরা প্রায় শেষের দিকে। ভার্ব কোনটা? উন্মোচন করতেছে, করতেছে, খাইতেছে, জানতেছে, শিখতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট ইজ সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট, অ্যামিজার, মূল ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমি এখানে কি লিখবো? ইজ একদমই না, আমি লিখবো আর। কেন? কারণ আমার সাবজেক্ট এখানে দুইটা পার্ট, এন্ড এর আগে একটা, এন্ড এর পরে একটা। যেমন রহিম এন্ড করিম ইজ টু ফ্রেন্ডস নাকি আর টু ফ্রেন্ডস? আর। এখানেও ভার্বটা প্লুরাল হবে আর। এবার উন্মোচন করা ইংলিশ কি? আনভেইল করা। ওপেনও লিখতে পারেন, অনেক কিছু লেখা যাবে। ভাই আমি এখন আনভেইলিং লিখতেছি, আনভেইলিং, উন্মোচন করতেছে। সাবজেক্ট হইছে, ভার্ব হইছে, আর কি লাগে? অবজেক্ট, তাই তো? ওকে, অবজেক্ট কোনটা? কাকে উন্মোচন করতেছে? বাংলাদেশকে একটি টেকসই উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার মতো অর্থনীতিকে। ও আচ্ছা, তাহলে যা কিছু সাইজে বড়, পেছন থেকে অনুবাদ করো। তাহলে পেছনের পার্টটা কি? অর্থনীতিকে, মানে দা অর্থনীতি, দা ইকোনমি, দা ইকোনমি, অর্থনীতিকে। এবার সে কোন অর্থনীতিকে নিয়ে যাওয়ার মতো? মতোর ইংলিশ লাইক হয়, বাট এখানে মতো না, লাইক না দিয়ে দেবো টু। আচ্ছা, দা ইকোনমি কোন অর্থনীতি? যে অর্থনীতিটাকে মহাসড়কে নিয়ে যাবে। দা ইকোনমি টু, বা ইকোনমি অফ লিখতে পারেন। কেন অফ লিখতে পারি? কোন ধরনের অর্থনীতি, এটা বোঝানোর জন্য অফ। অফ, যেমন আমি যদি বলি ঢাকাকে বলা হয় মসজিদের শহর, মানে কি? সিটি অফ মসজিদ। এরকম কোন নাউন সম্পর্কে বললে অফ লিখতে পারেন, অফ। আচ্ছা, দা ইকোনমি অফ। এবার নিয়ে যাওয়ার ইংলিশ কি? টেক। তাহলে আমি লিখবো টেক থেকে কি? টেকিং, 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 নিয়ে যাওয়ার মতো। আচ্ছা, এবার কাকে নিয়ে যাবে আগে বলেন, সেটাকে বলেন কাকে নিয়ে যাবে? বাংলাদেশকে। আচ্ছা, তাহলে টেকিং বাংলাদেশ, বাংলাদেশ, বা লিডিং বাংলাদেশ। এবার আসেন কোথায় নিয়ে যাবে বাংলাদেশকে? মহাসড়কে, মহাসড়কে। হ্যাঁ, আচ্ছা, টু দা, তাহলে আমি লিখবো যে টু দা হাইওয়ে, হাইওয়ে, মহাসড়ক। ওকে, কিসের মহাসড়ক? এই যে র, র এর জন্য কি হবে? অফ। কি? একটা টেকসই উন্নয়ন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। শেষের লাইনটা বুঝতে আপনাদের একটু কষ্ট হয়েছে, আমি জানি। এর পিছনে কারণ আপনাদের মনোযোগ অনেকক্ষণ ধরে থাকার ফলে নষ্ট হয়েছে। জিনিসটা আমি আরেকবার বুঝাই বলি। অবজেক্টটা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে, আমি আবারও বলি। অর্থনীতির ইংলিশ কি? আমি লিখছি দা ইকোনমি। এবার মতোর ইংলিশ লাইক এখানে হবে না। আমি যদি বলি যে সে হচ্ছে সে হলো একটা কি যেন বলে, সে হলো একটা বই পুস্তক মানে সংগ্রহ করার মতো মানুষ, তাহলে আমাকে বলতে হবে হি ইজ এ ম্যান অফ কালেক্টিং বুকস। এরকম নাউন সম্পর্কে বললে আমরা র এর জন্য অফ দিব। তাহলে আমি ইকোনমির পরে অফ দিয়েছি, ভালো কথা। এবার নেওয়া, নিয়ে যাওয়ার ইংলিশ কি? টেক, টেক থেকে টেকিং। আপনার প্রশ্ন হতে পারে যে নিয়ে যাওয়ার আগের শব্দটা তো মহাসড়ক, আপনি তো বলছেন পেছন থেকে আসতে, তাহলে মহাসড়কের ইংলিশ না লিখে বাংলাদেশ কেন লিখলেন? প্রশ্ন তো এটাই, তাই না? আমি বুঝতে পারছি। আমরা যদি একটু জানাতে চাই যে কাকে নিবে, অবজেক্টটা যদি আগে নিয়ে আসি তাহলে ভালো শোনায় না, এই জন্য লিখছি টেকিং বাংলাদেশ। এবার আসি কোথায় নিবে? মহাসড়কে, টু দা হাইওয়ে। এবার মহাসড়কের আগে কি আছে? র, র এর জন্য অফ। এবার টেকসই উন্নয়ন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? In addition, the active people achieving skill properly can bring a massive transformation in the industrial, technological, and service sector. Not only that, the rise of women's participation and the youth's trend of becoming entrepreneurs are unveiling the economy of taking Bangladesh to the highway of sustainable development. এটা স্ক্রিনশট নিয়ে রাখেন ঝটপট, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। হ্যাঁ, গ্রুপে পাবেন দাদা, পাবেন। মেসিভের পরিবর্তে হিউজ, কলোসাল, লার্জ, বাল্ক ইউজ করতে পারবো? অবশ্যই পারবো। হ্যাঁ, আজকের মতো এখানে আমরা শেষ করব। এই যারা স্পোকেন ইংলিশের জন্য নক দিয়েছেন একটু অপেক্ষা করেন, আমার ক্লাসটা শেষ হলে আমি 10-15 মিনিট একটু রেস্ট নিব, তারপর আমি জানাবো। কোর্স সম্পর্কে জানানোর কিছু নাই, কথা একটাই, আমার যা ইচ্ছা আমি পড়াবো, শেখাবো। আপনার টার্গেট কি? আপনার সাথে আমার চুক্তি হবে আপনি যেন গড়গড় করে ইংলিশে বলতে পারেন, ইংরেজি যেন শুনে বুঝতে পারেন। এটার অর্জন না হওয়া পর্যন্ত আপনার দায়িত্ব আমার, এর থেকে আর বেশি কিছু লাগবে না।
আচ্ছা, এবার দেখেন আমাদের আরো কিছু বাক্য আছে। এই যে বাক্যটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা হোমওয়ার্ক হিসেবে সলভ করবেন। আমি আগামী ক্লাসে সলভ করে দিব, বাট আপনারা এগুলো হোমওয়ার্ক হিসেবে সলভ করবেন। আমি পিডিএফ শিটে দিব যদিও বা, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এইটা দ্রুত, এইটা আর হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে এটা দ্রুত দ্রুত, যদিও পিডিএফ পাবেন, আগাম দিয়ে রাখতেছি আমি। এই দুইটা আপনারা সলভ করবেন, আগামী ক্লাসে আমি এগুলো সলভ করে দিয়ে দিব। তাহলে আজকের এই ক্লাসে আমরা ক্লাসটা আজকে শেষ করতেছি। আমরা আজকের ক্লাসটা আপনারা কেমন এনজয় করলেন একটু এক লাইনে লিখে যাবেন। আপনাদের প্রতি ফিডব্যাক, প্রতি ক্লাসে যে ফিডব্যাকগুলো দেন সেখান থেকে আমি নিজেকে নতুনভাবে আরেকটু উপস্থাপন করা উচিত কিনা সেটা আমি ভাবি। আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমার পড়ানোর স্টাইল কেমন হবে, আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমার আরো কি ইমপ্রুভমেন্ট করা দরকার। কারণ আমি বিশ্বাস করি যে আমি রেডিমেড না, বরং আমি দিন দিন রেডি হচ্ছি। সুতরাং সবাই আমাকে জানাবেন, আর অবশ্যই আমাদের যারা আমাদের এই ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে যুক্ত হতে চান যুক্ত হয়ে যান। আজকে কিন্তু আমাদের সেকেন্ড লেকচার হয়ে গেল। হ্যাঁ, আমি এইভাবে খুচরা জিনিসগুলো আগে শেখাবো, ফ্রেজ ক্লোজ এর ব্যবহার শেখাবো, তারপর আমি টেন্সে ঢুকবো, সেন্টেন্সে ঢুকবো, এরপর আমি প্যারাফ্রেজিং করা শেখাবো, কম্প্রিহেনশন সলভ করা শেখাবো, ফোকাস রাইটিং শেখাবো, আর্গুমেন্ট রাইটিং শেখাবো, ফিচার রাইটিং শেখাবো, এসে রাইটিং শেখাবো, গ্রামার শেখাবো, সবই থাকবে। জাস্ট ধৈর্য নিয়ে দেখতে থাকেন। আজকে ক্লাসটা এখানে শেষ করে দেই। হ্যাঁ, আর আমাদের উড়াধুরা অফার যে একটা ছিল কালকে রাতের জন্য শুধু ছিল 1 ঘন্টা, এটা একটু এক্সটেন্ড করলাম। আগামীকাল পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন, সকাল 11টা পর্যন্ত। ভর্তি হওয়ার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। দেখেন নম্বর ভাসতেছে 01605299524। সবাই অনেক অনেক মন্তব্য করেছেন, অনেক ভালো লেগেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক মন্তব্য পাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। স্যার অনেক অনেক এনজয় করেছি, ভেরি নাইস, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। ইংলিশ এর ভয় কেটে যাচ্ছে, কাটুক না ভয়। যে ভয় আমাকে তিলে তিলে চিবিয়ে খায়, যে ভয় আমাকে বড় কিছু অর্জনে বাধা দেয়, যে ভয় আমাকে বেকারত্বের দুঃখের সাথে পরিচয় করায়, যে ভয় আমাকে সমাজে স্ট্যাটাস বাড়াতে দেয় না, যে ভয় আমাকে প্রিয় মানুষ হারাতে বাধ্য করে, যে ভয় আমাকে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে বাধা দেয়, সেই ভয় কাটুক না। আর যদি সেটা এএনজে লার্নিং এর ক্লাসের মধ্য দিয়ে কাটে, তাহলে আমি বলবো যে আমি সার্থক সেখানেই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।